পয়েন্টটা টার্গেট পয়েন্ট থেকে যাতে আমি ওদের কমেন্টটা একটু পড়তে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফেসবুকের কমেন্টগুলো পাবো? হ্যাঁ স্যার, এই জায়গায় সব পাবো। ও চমৎকার। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি টার্গেট পয়েন্ট জব এইডের আজকে প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলার উপরে। বাংলা আজকে ব্যাকরণের ইতিমধ্যেই কয়েকজন কমেন্টে জানিয়েছেন যে সমাস এবং কারকে দুর্বল। তো আমরা এই দুইটি টপিকে আসলে আমাদের সবচেয়ে বেশি জটিলতা থাকে, সারা জীবন পড়ি এবং সারা জীবন ভুল করি। তো আজকে আমরা এই কারকটা নিয়ে আলোচনা করব, যাতে কারকের আমাদের যা সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যায়। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কারকটা এত গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো এবং এটা কিন্তু আমি আরেকটা জিনিস বলি, অনেকে আমরা মনে করি যে প্রত্যয় হয়তো অনেক কঠিন টপিক বা সমাস অনেক কঠিন টপিক। বাস্তবতা হচ্ছে সবচাইতে কঠিন টপিক হচ্ছে ব্যাকরণের যে কটা আছে তার মধ্যে একটা হচ্ছে কারক। কারণ এই টপিকটা যতই আপনি শেখেন এত ওলটপালট হয়ে যায়, বাক্যগুলোতে একটুখানি এদিক ওদিক করে দিলে কারক চেঞ্জ হয়ে যায়, তো খুব ঝামেলা হয়ে যায়। তো আজকে আমরা সেই কারণে কারক শিখবো। আমার নাম হচ্ছে ওয়াহিদ সবুজ। আপনারা যারা এই মুহূর্তে টার্গেট পয়েন্ট এর ফেসবুক পেজে যুক্ত আছেন, লাইভ দেখছেন, তারা অবশ্যই আমাদের এই ক্লাসটা শেয়ার করে দেবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন। এতে করে পরবর্তীতে নিজেও ক্লাসটা খুঁজে পেতে সহজ হবে, আবার আপনার যে পরিচিতরা আছে তাদের উপকার হবে। আর অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি, সাগরিকা বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আসসালামু আলাইকুম স্যার, আপনি তো ইউটিউবে সমাস ও কারকের ক্লাস করেছে, অনেক ভালোভাবে বুঝেছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি বুরহান। ওকে, অনেকে যুক্ত হচ্ছেন। আপনাদের যেই ফ্রেন্ডরা এখনো মানে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আপনারা এখানে মেনশন করে দিন, লাইভ যারা ক্লাস করছেন তারা। আর যারা আমাদের জুমে ক্লাস করছেন তারা অবশ্যই আমাদের এই ক্লাসের লিঙ্কটা ইনভাইট হিসেবে দিয়ে দেন আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিতে চাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে খুবই অসাধারণ টপিক, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস কারকের উপরে। তো কারক শব্দের অর্থ কি বা কারক ভাঙলে কি হয় সেটা আগে আমরা দেখে নিই। দেখেন, কারক শব্দটাকে ভাঙলে হয় ক্রিযুক্ত অক বা নক। কারক শব্দকে ভাঙলে কি হয়? ক্রিযুক্ত অক বা নক। কারক শব্দকে ভাঙলে হয় ক্রিযুক্ত অক বা নক। খেয়াল করেন, কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারক শব্দকে ভাঙলে কি হয়? ক্রিযুক্ত অক বা নক। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারকের সঙ্গে বলা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। কার সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকেই বলা হয় কারক। এখন এই সম্পর্কটা কিভাবে নিরূপিত হবে খেয়াল করেন। মনে করেন আমরা একটা বাক্য লিখলাম, আমি বই পড়ি। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ক্রিয়া কোনটা? আমরা জানি ক্রিয়া কি জিনিস? যেই পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া, তাই না? যে পদ দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া। তো আমি বই পড়ি, এখানে কাজ করা বোঝাচ্ছে কোন পদ দ্বারা? পড়ি দ্বারা কাজ বোঝাচ্ছে, তাই না? তাহলে পড়ি হচ্ছে এখানে ক্রিয়া। এখন খেয়াল করে দেখেন, কাজ বোঝালে ক্রিয়া, তাহলে নামপদ কি? ক্রিয়া বাদে আর যত পদ আছে সবই হচ্ছে নামপদ। ক্রিয়া বাদে আর যত পদ আছে সবই নামপদ। তাহলে খেয়াল করে দেখেন, পড়িটা এখানে ক্রিয়া, তাহলে আমি কি কোনো ক্রিয়া? না, আমি তো কোনো কাজ বোঝাচ্ছে না। বই কি কোনো ক্রিয়া? না, বই তো কোনো কাজ বোঝাচ্ছে না। যেহেতু এইগুলো দ্বারা কাজ বোঝাচ্ছে না, তার মানে এইগুলো সবই হচ্ছে কোন পদ? নামপদ। কথা কি বোঝা গেল? তাহলে যেই পদ দ্বারা কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর ক্রিয়া বাদে বাক্যের অন্য সব পদকে কি পদ বলা হয়? নামপদ। তাহলে আমি একটা নামপদ, বই একটা নামপদ। এখন কথা হচ্ছে, বলা হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এই সম্পর্কটা কিরকম দেখেন তো, পড়ি হচ্ছে ক্রিয়া আর আমি হচ্ছে নামপদ। তাহলে আমি নামপদের সাথে পড়ির কি সম্পর্ক? কে পড়ে? আমি পড়ি। কি পড়ি? বই পড়ি। তাহলে খেয়াল করে দেখেন, এই যে সম্পর্ক কে এবং কি, এই সম্পর্কটাকে বলা হয় কারক। এভাবে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকে কি বলা হবে? কারক বলা হবে। তো
কারক হচ্ছে আমাদের সব মিলে 6 প্রকার: কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তো কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবার আগে দুটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, কারক নির্ণয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। কাকে প্রশ্ন করা? ক্রিয়াপদকে প্রশ্ন করা। ক্রিয়াপদকে প্রশ্ন করেই কিন্তু কারক নির্ণয় করতে হয়। কাকে প্রশ্ন করে? ক্রিয়াপদকে প্রশ্ন করে কারক নির্ণয় করতে হয়। সেই কারণে মনে রাখবেন, ক্রিয়াপদ নিজে কখনো কারক হয় না। ক্রিয়াপদ নিজে কখনো কারক হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে, যেহেতু ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে, সেই কারণে ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই সেও কারক হবে না। তাহলে দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে ক্রিয়াপদ নিজে কখনো কারক হবে না, আর একটা হচ্ছে ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই সেও কখনো কারক হবে না। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন কারক নির্ণয় করব। তবে কারক নির্ণয় করার জন্য আমি আগেই বলেছি, আমাদের সবচেয়ে সহজ উপায় কারক নির্ণয় সেটা হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। তো ক্রিয়াপদকে কোন প্রশ্ন করলে কোন কারক পাওয়া যাবে সেই জিনিসটা আমরা আগে একটু দেখে নিতে চাই। এর মধ্যে ওকে, অনেকেই কমেন্ট করছেন, ঠিক আছে। আমরা একটু চলে যেতে চাই আমাদের ক্রিয়াপদকে কোন প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায় সেই জিনিসটা একটুখানি আমরা দেখতে চাই। তো খেয়াল করেন, আমরা প্রথমে যদি তিনটা করে আমরা একটু শিখবো। কর্তৃ, কর্ম, করণ, এই তিনটা আগে আমরা একটু শিখে নেব। আমাদের তো কারক 6 প্রকার: কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আমরা প্রথমে কর্তৃকর্ম, করণটা শিখতে চাই। কর্তৃ হচ্ছে কি প্রশ্ন করবে সেটা আমি লিখছি। কর্তৃ হচ্ছে কে কাজ, কর্তৃ হচ্ছে কে কাজ করছে, কে কারা। কর্ম হচ্ছে কি বা কাকে। আর করণ হচ্ছে কিসের সাহায্যে, কিসের সাহায্যে, কি দিয়ে, আরেকটা হচ্ছে কি উপায়ে। তো এই প্রশ্নগুলো করলে আমরা এই কারকগুলো পাবো। কর্তৃ এবং কর্ম এবং করণের ক্ষেত্রে আমরা কি বলছি, যে কোন প্রশ্ন করলে কোন কারক পাবো সেটা আমরা লিখেছি। তাহলে কর্তৃকারক কি প্রশ্ন করলে পাবো? কে কাজ করছে এই প্রশ্ন করলে কর্তৃকারক পাবো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যাবে। কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায় দ্বারা প্রশ্ন করলে করণকারক পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে, প্রশ্নটা আমরা করব কি দিয়ে? কাকে? ক্রিয়াকে প্রশ্নটা করব। প্রশ্ন কাকে করব? ক্রিয়াকে প্রশ্ন করব। ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করেন। আমরা একটু আগে যে বাক্যটা লিখেছিলাম আবার লিখতে চাই। যেমন আমরা লিখেছিলাম আমি বই পড়ি, আমি বই পড়ি। খেয়াল করেন ভালো করে, হ্যাঁ, আমি বই পড়ি। আচ্ছা, আমরা দেখলাম এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ি। এখন কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা পদের নিচে দাগ দেওয়া থাকে, দিয়ে বলা হয় এটা কোন কারক, তাই না? একটা পদের নিচে দাগ দিয়ে বলা হয় এটা কোন কারক। তো মনে রাখেন, আমরা প্রথমে ধরে নিই যে এখানে বইটা কোন কারক জিজ্ঞেস করা হলো। আমি বই পড়ি, এখানে বই কোন কারক। একটা যে সবসময় মনে রাখবেন, কারক নির্ণয় করতে হলে প্রথম দেখতে হবে যেই পদটার কারক নির্ণয় করতে বলা হচ্ছে ওই পদটা নিজে কাজ করছে কিনা। এইসব প্রশ্ন কিন্তু পরে। আগে কি দেখবো? যেই পদটার কারক নির্ণয় করতে বলছে ওই পদটা নিজে কাজ করছে কিনা। যদি সে নিজে কাজ করে তাহলে অবশ্যই সে কর্তৃকারক, আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আর যদি দেখি যে না, ওই পদটা নিজে কোনো কাজ করছে না, তখন আমরা প্রশ্ন করে দেখবো ওটা কোন কারক হয়। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি? দেখবো যেই পদটা কারক নির্ণয় করতে বলছে ওই পদটা নিজে কোনো কাজ করছে কি না। খেয়াল করেন, আমি বই পড়ি, এখানে যদি আমার বই কোন কারক এটা যদি নির্ণয় করতে হয়, তাহলে প্রথম কথা, এই বাক্যে বই কি কোনো কাজ করছে? বই কি নিজে পড়ছে? বই তো পড়ার কাজটা করছে না, তার মানে বই কোনো কাজ করছে না। বই তো কাজ করার ক্ষমতাই না এখানে, তাহলে বই কোনো কাজ করছে না। যেহেতু বই কোনো কাজ করছে না, তার মানে অবশ্যই বই কর্তৃকারক হবে না। যেহেতু কর্তৃকারক হবে না, এইবার আমরা প্রশ্ন করব, যে প্রশ্ন করে দেখবো কোন কারক হয়। এখন কথা হচ্ছে, প্রশ্ন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্ন কিভাবে করব। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নটা এমন ভাবে করতে হবে যেই প্রশ্নটার উত্তর হবে ওই দাগ দেওয়া শব্দটা। প্রশ্নটা এমন ভাবে করতে হবে যে প্রশ্ন উত্তর হবে ওই দাগ দেওয়া শব্দটা। তাহলে কোন প্রশ্ন করলে উত্তর হবে বই? তাহলে যদি বলি আমি কি পড়ি, এটা যদি ঢেকে রাখি, তাহলে আমি কি পড়ি? বই পড়ি। কি পড়ি? বই পড়ি। তো কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? কর্মকারক। সুতরাং এটা একটা কর্মকারক। ঠিক আছে? এখন মনে করেন এটাই যদি বলতো আমি কোন কারক, আমি বই পড়ি, বাক্যে আমি কোন কারক, তাহলে উত্তর কি হতো? তাহলে উত্তর কি হতো? খেয়াল করে দেখেন যে
আমি বই পড়ি, এখানে যদি আমি কোন কারক বলে তাহলে প্রথমে দেখতে হবে কি এই পদটা নিজে কাজ করছে কিনা। তাহলে বলেন আমি বই পড়ি, এখানে আমি কাজ করছে কিনা, আমি অবশ্যই কাজ করছি, বই পড়ার কাজটা কে করছে, আমি তো করছি। তাহলে যেহেতু আমি কাজ করছি, যে কাজ করে সে কোন কারক, কর্তৃকারক, আর কোনো প্রশ্ন করারই প্রয়োজন নাই। কথা কি বোঝা গেল? তাহলে এটা খুব 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 গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে আমরা বেশিরভাগ ধরা খাই। ভালো করে মনে রাখবেন, যেই পদটার কারক নির্ণয় করা হচ্ছে আগে দেখতে হবে ওই পদটা নিজে কাজ করছে কিনা, যদি কাজ করে তাহলে কর্তৃকারক, কাজ না করলে তখন প্রশ্ন করে দেখবো সেটা কোন কারক হয়। ঠিক আছে, মনে করেন আমাদের বাক্যটা হলো এইরকম যে বশিরকে যেতে হবে, বশিরকে যেতে হবে। আরেকটা বাক্য আমরা নিই, ডাক্তার ডাকো, বশিরকে যেতে হবে, আরেকটা দিলাম ডাক্তার ডাকো। তো খেয়াল করে দেখেন এখানে যদি আমাদের বলা হয় যে বশিরকে যেতে হবে, বশিরকে কোন কারক, আর ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারক, এটা আমাদের নির্ণয় করতে দিল। ভালো করে আচ্ছা, প্রশ্ন হচ্ছে শীতকালে পাতা ঝরে। আচ্ছা, শীতকালে পাতা ঝরে কেন কর্তৃকারক না হয় কর্মকারক, কর্তৃকারক না হয়ে কর্মকারক কেন হবে? আচ্ছা, এগুলো আমরা পরে দেখছি, এটা শেখাবো, এই উদাহরণটা আমার কাছে আছে আমার তালিকায়। খেয়াল করেন, বশিরকে যেতে হবে, ডাক্তার ডাকো। এখন প্রশ্ন হচ্ছে বশিরকে যেতে হবে, এখানে বশিরকে কোন কারক, ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারক। তাহলে খেয়াল করে দেখেন বশিরকে যেতে হবে, আমাদের প্রথম কি করতে হবে, প্রথম দেখতে হবে ওই পদটা নিজে কাজ করছে কিনা। তাহলে দেখেন বশিরকে যেতে হবে, এখানে যাওয়ার কাজটা কে করবে, যাওয়ার কাজটা অবশ্যই বশিরই করবে, তাই না? যেহেতু বশিরই যাওয়ার কাজটা করবে, তো যে কাজ করে সে কোন কারক, কর্তৃকারক, যে কাজ করে সে কর্তৃকারক। এখানে একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন, অনেকেই কিন্তু এটাকে কর্মকারক মনে করতে পারে। শুরুতেই যদি আপনি প্রশ্ন করে বসেন কাকে যেতে হবে, কাকে যেতে হবে, বশিরকে, তাই না? যদি আপনি প্রশ্ন করেন কাকে যেতে হবে, তাহলে উত্তর আসছে বশিরকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় দেখেন তো, কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্মকারক হয়। এই কারণে আমি বলেছি যে আগে কিন্তু প্রশ্ন করা যাবে না, আগে কি করতে হবে, আগে দেখতে হবে যে ওই পদটা নিজে কাজ করছে কিনা। যদি নিজে কাজ করে তাহলে সেটা কোন কারক হয়ে যাবে, কর্তৃকারক হয়ে যাবে। সে কারণে বশির একটা কর্তৃকারক, যেহেতু বশির নিজে কাজটি করছে। ডাক্তার ডাকো, এটাতে আসে খেয়াল করেন, তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে এই পদটা কাজ করছে কিনা। ডাক্তার ডাকো, আচ্ছা ডাক্তার নিজেই কি ডাকবে, ডাক্তার ডাকো মানে অন্য কেউ ডাক্তারকে ডাকবে, তাই না? ডাক্তার তো নিজেকে ডাকছে না, তার মানে ডাক্তার এখানে কোনো কাজ করছে না। যেহেতু ডাক্তার কাজ করছে না, তার মানে ডাক্তার এখানে কর্তৃকারক হবে না। তাহলে এইবার আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে দেখি কাকে ডাকো, ডাক্তার ডাকো, কাকে ডাকো, ডাক্তার ডাকো। তো কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক, কর্মকারক, সেই কারণে কর্মকারক হবে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ রাইট, অনেকে উত্তর করছে কর্মকারক, এক্স্যাক্টলি। ওকে, এখন দেখেন করণ কারকে বলছি কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে প্রশ্ন করলে করণ কারক হয়। কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, এই প্রশ্নগুলো করলে কি হবে, করণ কারক হবে। তাহলে আমরা একটু নতুন উদাহরণে যাই, খেয়াল করেন। আচ্ছা, মনে করেন আমাদের উদাহরণটা হচ্ছে, আমরা বললাম আমি কলমে লিখি, আমি কলমে লিখি, আমি কলমে লিখি। খেয়াল করে দেখেন তো যে যদি বলা হয় কলমে কোন কারক, তাহলে প্রথম দেখতে হবে আমাদের কলম এটা কাজ করছে কিনা। আমি কলমে লিখি, আচ্ছা কলম কি নিজে কাজ করছে, আমি কলমে লিখি, কলম কি নিজে কাজ করছে, অবশ্যই কলম নিজে কাজ করছে না, কাজটা আমি করছি। তাহলে যেহেতু কলম নিজে কাজ করছে, তার মানে কলম অবশ্যই কর্তৃকারক হবে না। এবার তাহলে প্রশ্ন করি, আমি কলমে লিখি মানে কি আমি কলমের উপরে লিখি নাকি কলম দিয়ে লিখি, অবশ্যই কলম দিয়ে লিখি। তাহলে কি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। তো কি দিয়ে দ্বারা প্রশ্ন করলে কোন কারক, করণ কারক। তাহলে এটা কোন কারক হয়ে যাবে আমাদের, অবশ্যই এটা করণ কারক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আরো দুটা উদাহরণ নিতে চাই, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ দুটো উদাহরণ নেব আমি। মনে করেন বললাম ছেলেরা ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। আরেকটা লিখলাম ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন।
আমাদের নির্ণয় করতে হবে ফুটবল কোন কারক এবং ক্রিকেট কোন কারক। ঠিক আছে, এখন আমি একটু আপনাদের কাছ থেকে একটু উত্তর চাই, একটুখানি উত্তর দেন তো দেখি। ছেলেরা ফুটবল খেলে, এই ফুটবলটা কোন কারক হবে বলেন তো? ফুটবল কোন কারক হবে? আপনার দুইটার উত্তর একটু লেখেন তো। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 কোন কারক হবে আর 2 কোন কারক হবে? ফুটবল কোন কারক আর ক্রিকেট কোন কারক? কমেন্ট করো, আমি একটু দেখতে চাই। ফুটবল কোন কারক হবে আর ক্রিকেট কোন কারক হবে? এক নম্বরটা করণ, একজন বলছে 1 ও 2 করণ, ফুটবল করণ। আচ্ছা, আর একটু কমেন্ট চাই। 1 কর্ম 2 করণ, মাসুম বিল্লাহ বলছে 1 কর্ম 2 করণ, মিশকাত বলছে 1 কর্ম 2 করণ। আচ্ছা, এমদাদুল্লাহ বলছে 1 কর্ম। আচ্ছা, অনেক উত্তর এসেছে 1 কর্ম 2 করণ, এই উত্তরটাই বেশিরভাগ দিয়েছেন। একজন বলছে 1 করণ 2 অধিকরণ, এটা একটু ভিন্ন উত্তর পেলাম। বেশিরভাগের উত্তর হচ্ছে 1 কর্ম 2 করণ। আচ্ছা, মুক্তা বলছে 1 করণ 2 কর্ম। আচ্ছা, আমরা জিনিসটা একটু দেখি, খেয়াল করেন। যখন বলছে ছেলেরা ফুটবল খেলে, তখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে খেলে? কি দিয়ে খেলে? কি দিয়ে খেলে? ফুটবল দিয়ে খেলে না তো? কি দিয়ে খেলে? কি দিয়ে দেওয়ার প্রশ্ন করলে কোন কারক? করণ কারক। আর ছেলেরা ক্রিকেট খেলে যখন বলছি, তখন কি প্রশ্ন করা যায় কি দিয়ে খেলে? কারণ ক্রিকেট দিয়ে তো খেলা যায় না, ক্রিকেট তো ওই জিনিস না, ক্রিকেট তো কোনো বস্তু না। তাহলে এখানে প্রশ্নটা কি হবে? ছেলেরা কি খেলে? কি খেলে? ক্রিকেট খেলে। তো কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারক। এই ক্ষেত্রে একটা চমৎকার জিনিস বলে দিই, ভালো করে মাথায় রাখবেন। সেটা হচ্ছে যদি কোনো খেলার কথা থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন খেলার নাম এবং খেলার উপকরণ দুইটা যদি একই জিনিস হয়, খেলার নাম এবং উপকরণ দুইটা যদি একই জিনিস হয়, তাহলে সেটা অবশ্যই করণ কারক হবে। খেলার নাম আর উপকরণ একই হলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। আবার বলছি, খেলার নাম ও উপকরণ একই হলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। খেয়াল করে দেখেন, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। আচ্ছা, ফুটবল খেলার নাম ফুটবল খেলা, খেলে কি দিয়ে? খেলার উপকরণ কি? ফুটবল খেলার উপকরণ তো ফুটবল, তাই না? ফুটবল খেলার নামও ফুটবল খেলা, এর উপকরণও ফুটবল। তাহলে নাম আর উপকরণ একই জিনিস, যেহেতু একই জিনিস সেই কারণে এটা করণ কারক। কিন্তু খেয়াল করেন, ক্রিকেট খেলার নাম ক্রিকেট খেলা, কিন্তু এর উপকরণ কি ক্রিকেট? ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু এর উপকরণ কি ক্রিকেট? না, এর উপকরণ হচ্ছে ব্যাট বল। তার মানে ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু উপকরণ ব্যাট বল। তাহলে দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন বলে এটা কর্মকারক। তাহলে যে কোনো খেলার কথা থাকলে আমাদের দেখতে হবে খেলার নাম আর উপকরণ একই হলে করণ কারক, আর ভিন্ন হলে কর্মকারক। তাহলে এখন আপনারা উত্তর করবেন। খেয়াল করেন, আমি যদি বলি ছেলেরা তাস খেলে, তাস খেলে, বলেন তো তাস এটা কর্মকারক হবে না করণ কারক হবে? তাস কোন কারক হবে? ওকে, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, করণ কারক। রাইট রাইট। কি কারণে? কারণ তাস খেলার নামও তাস খেলা, এই খেলার উপকরণও কি তাস, তাই না? আচ্ছা, যদি বলি, ভালো করে দেখেন, যদি বলি ছেলেরা দাবা খেলে, ছেলেরা দাবা খেলে, বলেন তো দাবা কোন কারক হবে? কমেন্ট করেন, দাবা কোন কারক হবে? ছেলেরা দাবা খেলে, দাবা কোন কারক হবে? আচ্ছা, নূর আলম বলছে কর্ম কর্ম কর্ম। ওকে ওকে, ভেরি গুড, সবাই কর্মই বলছে। ছেলেরা দাবা খেলে, দাবা হচ্ছে কর্ম। এক্স্যাক্টলি। কারণ কি? দাবা খেলার নাম দাবা খেলা, কিন্তু খেলার উপকরণ কি? দাবা। খেলার উপকরণ হচ্ছে দাবার কোট এবং গুটি, দাবা বলে তো কোনো জিনিস হয় না। তার মানে খেলার নাম দাবা, কিন্তু এর উপকরণ হচ্ছে কোট এবং গুটি। তাহলে দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেহেতু ভিন্ন জিনিস তার মানে এটা অবশ্যই কর্মকারক হবে। তাহলে আমি আরেকবার মনে করে দিই, খেলা থাকলে খেলার নাম আর উপকরণ যদি একই হয় তাহলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি। আনিস রহমান মিলন বলছে সবকিছু কি দ্বারা প্রশ্ন করলে কর্ম বা করণ হয় না, কোনো সময় কর্তাকারক হয়। আচ্ছা মিলন, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, সবকিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে। শোনেন, আপনাদের একটা কথা বলি, ওই যে ডন ব্র্যাডম্যানের নাম শুনেছেন না? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান ধরা হয় ডন ব্র্যাডম্যানকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন। তো ডন ব্র্যাডম্যান এখন যদি মনে করে যে আমি তো পৃথিবীর সবচাইতে, মনে করেন তাকে একটা নতুন একটা ছেলে বল করছে, ডেবিউ করছে ছেলেটা, আর ডন ব্র্যাডম্যান যদি মনে করে যে আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, ওই বাচ্চা ছেলে কখন বল করবে না করবে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কেন? এই ভেবে যদি ওই ছেলে বল করার আগেই যদি ডন ব্র্যাডম্যান ব্যাট চালায়,
তাহলে বলটা ঠিকঠাক লাইনে থাকলে ব্যাট মানে ওটা কি বোল্ড হবে না 6 হবে? অবশ্যই বোল্ড হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে আপনি যত বড় ব্যাটসম্যান হন না কেন সময়ের জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে বলটা কখন আসছে তার জন্য। তো একটু অপেক্ষা করেন। আপনার যেই প্রশ্নটা না, এই প্রশ্ন আমরা এখনো সারিনি, এখন আমাদের বহুত কাজ আছে কারকে। ক্লিয়ার? আপাতত এটুকু শিখালাম, সেটুকু একটু মাথায় রাখেন যে কি বললাম, যে যদি খেলার নাম আর উপকরণ একই হয় তাহলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। খেয়াল করেন, আরেকটা উদাহরণ দিতে চাই। আচ্ছা ভালো করে দেখেন, যদি প্রশ্ন থাকে মেয়েরা লুডো খেলে, মেয়েরা লুডো খেলে, বলেন লুডো কোন কারক হবে? কর্ম না করণ? লুডো কোন কারক হবে? উত্তর দেন, লুডো কোন কারক হবে? এই তো উত্তর আসছে, সুন্দর সুন্দর, রাইট রাইট আনসার। কারণ লুডো খেলার নাম লুডো খেলা, কিন্তু এর উপকরণ লুডোর কোট আর গুটি, তার মানে দুটা ভিন্ন জিনিস, তার মানে অবশ্যই এটা কর্মকারক। আচ্ছা আরেকটা দিই। আচ্ছা মনে করেন আমরা যদি বলি যে ছেলেরা, ভালো করে দেখেন কিন্তু, ছেলেরা ব্যাট বল খেলে। কি খেলে? ব্যাট বল খেলে। ছেলেরা ব্যাট বল খেলে। একটুখানি বলেন তো, ছেলেরা ব্যাট বল খেলে, ব্যাট বল কোন কারক হবে? ভেবে বলেন কিন্তু। চমৎকার চমৎকার চমৎকার, এই তো শিখে ফেলেছেন, এক্স্যাক্টলি এটাই। তাহলে মনে রাখতে হবে যে খেলার নাম আর উপকরণ একই হলে করণ কারক, ভিন্ন হলে কর্মকারক। ভেরি গুড। ঠিক আছে, আমরা একটু পরের অংশে আগাবো। ঠিক আছে, আমরা একটু চলে যেতে চাই আমাদের এবার সম্প্রদান কারকে। খেয়াল করেন, সম্প্রদান। সম্প্রদান কারক কিভাবে পাবো? সম্প্রদান কারকটা হচ্ছে এরকম, কাকে সত্যত্যাগ, জন্য বা নিমিত্ত। খেয়াল করেন, তাহলে করণ কারকে আমরা সম্প্রদান কারকের ক্ষেত্রে আমরা জানি যে সম্প্রদান মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা, নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা। তো নিঃস্বার্থভাবে কোনো কিছু দিলে সম্প্রদান কারক হয়, এটা আমরা সবাই জানি। আমি দুটো উদাহরণ লিখি। মনে করেন বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, আরেকটা বললাম ধোপাকে কাপড় দান করো। ভালো করে খেয়াল করেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, ধোপাকে কাপড় দান করো। একটুখানি আমাকে উত্তর দেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 এবং 2 এর কি উত্তর হবে বলেন দেখি? বলেন 1 এবং 2 এর উত্তর কি হবে? ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষা কোন কারক হবে? ধোপাকে কাপড় দান করো, ধোপাকে কোন কারক হবে? আচ্ছা ফেরদৌসী বলছে 1 হচ্ছে সম্প্রদান। আচ্ছা 1 অপাদান, 1 সম্প্রদান, 1 সম্প্রদান, 1 কর্ম, 2 সম্প্রদান। একজন বলছে 1 কর্ম 2 সম্প্রদান, এটা কে বলেছে? রিয়েলমি। আচ্ছা 1 সম্প্রদান, আচ্ছা 1 সম্প্রদান 2 কর্ম। আচ্ছা 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 ঠিক আছে, বেশিরভাগেরই মতামত হচ্ছে 1 সম্প্রদান 2 কর্ম, তাই তো? 1 সম্প্রদান 2 কর্ম। মজার ব্যাপার আছে এখানে দেখেন, হ্যাঁ 1 নম্বরে আমরা দেখতেছি ভিক্ষুককে ভিক্ষা দাও, তার মানে অবশ্যই এখানে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে তো আমরা সেটা ফেরত নিই না, তার মানে অবশ্যই আমরা নিঃস্বার্থভাবেই দিয়ে দিই। তো নিঃস্বার্থভাবে দান করলে অবশ্যই সেটা সম্প্রদান হয়, এটা আমরা সবাই জানি। তাহলে ভিক্ষুককে ভিক্ষা যেহেতু একেবারে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই এখানে সম্প্রদান কারক আছে। তবে সম্প্রদান কারক আছে মানে এটা না যে সবগুলোই সম্প্রদান কারক। এই বাক্যে সবগুলো পদই কিন্তু সম্প্রদান কারক না। ভালো করে একটা জিনিস দেখেন, আমরা বলেছি সম্প্রদান কারকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ নিঃস্বার্থভাবে দান হতে হবে, কিন্তু সাথে সাথে প্রশ্ন হবে কাকে দিয়ে? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে খুব সিম্পল একটা কথা বলি, মনে রাখবেন যে যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। আমি আবার বলছি, আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন, যাকে দান করা হবে সে সম্প্রদান, আর যা দান করা হবে সেটা কর্ম।
যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। ঠিক আছে, তাহলে দান হলে অবশ্যই সম্প্রদান হবে, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যাকে দান করা হবে, তার মানে সম্প্রদানকারক সবসময় সে হবে যে দানটা গ্রহণ করবে। ক্লিয়ার? এখন দেখেন ভিক্ষুককে ভিক্ষা দাও, তো ভিক্ষাটা কাকে দেওয়া হবে? দানটা গ্রহণ করবে কে? কাকে দান করা হবে? ভিক্ষুককে দান করা হবে। তো যাকে দান করা হবে সে কি হবে? সম্প্রদান। ভিক্ষুককে কি দান করা হবে? ভিক্ষা। যা দান করা হবে সেটা কর্ম। কথা কি বোঝা গেল? তাহলে আবার বলছি, মনে রাখবেন, যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। আচ্ছা, ক্লিয়ার করেন। আচ্ছা, 2 নম্বর জানি না কে বলছে, মাসুম বিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন 2 নম্বরটা দেখি। ধোপাকে কাপড় দান করো, এইটা বেশিরভাগই আপনারা কর্ম বলছেন, কি কারণে? কারণ ধোপাকে তো আমরা কাপড় একবারে দিয়ে দিই না। আমাদের যুক্তিটা হচ্ছে ধোপাকে আমরা কাপড় একবারে দিয়ে দিই না, ধোপাকে কাপড় কাচার জন্য দিই, কাপড় কাচা হয়ে গেলে আবার ফেরত নিই। তার মানে এখানে কোনো কিছু তো দান হচ্ছে না, যেহেতু দান হচ্ছে না তার মানে এখানে সম্প্রদানকারক হবে না, এটা আমাদের যুক্তি। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বইতে যেই বাক্যটা উদাহরণে দেওয়া আছে আমি সেটা দিইনি। বইতে আছে ধোপাকে কাপড় দাও, কিন্তু আমি একটা ছোট্ট চিটিং করেছি আপনাদের সাথে, আমি লিখে দিয়েছি ধোপাকে কাপড় দান করো। আমি বলেই দিয়েছি কিন্তু দান করো। ধোপা একটা গরিব মানুষ, তাকে আপনি চাইলে একটা কাপড় দান করতেই পারেন, তাই না? তো বলেই তো দিয়েছি দান করো, দান করে তার কখনো ফেরত নেওয়া হয় না। সেই কারণে আমি একটু আগে বললাম কি যাকে দান করা হবে সে সম্প্রদান। তো কাকে দান করব? ধোপাকে, সেই কারণে ধোপাকে কি হয়ে যাবে? সম্প্রদান। কি দান করব? কাপড়। তো যা দান করা হবে সেটা হচ্ছে কর্ম। কথা কি বোঝা গেল? এখন দেখেন, হ্যাঁ এটা অন্যরকম হবে যদি আমরা এই বাক্যটা বইতে আমাদের যেরকম আছে, বইতে কি আছে জানেন তো? বইতে আছে ধোপাকে কাপড় দাও। বইতে উদাহরণটা আছে ধোপাকে কাপড় দাও। কাপড় দাও মানে হচ্ছে কাপড় কাচার জন্য দাও, তাই না? তার মানে অবশ্যই কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এখানে কাপড় কাচার জন্য দেওয়া হচ্ছে, নিঃস্বার্থভাবে দান করা হচ্ছে না। সেই কারণে এই বাক্যের ক্ষেত্রে ধোপাকে কর্ম হতো। কাকে কাপড় দাও? ধোপাকে। আমরা একটু আগে দেখেছি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। কথা কি বোঝা গেল? তাহলে দেখেন 2টা জিনিস এখান থেকে শেখার আছে, 2টা শিক্ষা আছে কারকের ক্ষেত্রে। একটা হচ্ছে, প্রথম উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে দাগটা কার নিচে আছে এটা দেখতে হবে ভালো করে। ভিক্ষুককে ভিক্ষা দিলেই সম্প্রদানকারক হয়ে যাবে না, কারণ দাগ যদি ভিক্ষার নিচে থাকে তাহলে কর্ম, ভিক্ষুককে নিচে থাকলে সম্প্রদান। তাহলে প্রথম কথা হচ্ছে দাগটা কার নিচে আছে এটা দেখতে হবে। আর দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে আপনি বইতে যে উদাহরণ পড়েছেন সেই উদাহরণ হুবহু পরীক্ষায় এসেছে নাকি একটু পরিবর্তন হয়েছে। কারণ বইতে তো ধোপাকে কাপড় দাও আছে, আমরা এখানে ধোপাকে কাপড় দান করো দিয়ে দিয়েছি। কারকের ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই শুধু একটুখানি একটা বাক্যের যদি একটা শব্দ চেঞ্জ করে দেওয়া হয় বা এই দাগটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু কারক পরিবর্তন হয়ে যায়। তাই এই 2টা জিনিস খুবই ভালো করে লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে দাগটা কার নিচে আছে, আর একটা হচ্ছে উদাহরণ আপনি যেটা বাসায় পড়েছেন বইতে সেই উদাহরণটাই আপনার পরীক্ষায় এসেছে নাকি একটু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, সাগরিকা বলছে অসাধারণ ক্লাস, থ্যাঙ্কস টার্গেট পয়েন্ট, থ্যাংক ইউ। মাসুমিল্লাহ বলছে জন্মের শিক্ষা না, জন্মের শিক্ষা, এই শিক্ষা তো হওয়াই লাগবে, শিক্ষা না হলে পরীক্ষা পাবেন কি করে, তাই না? আসেন আরো শিক্ষা বাকি আছে, একটু শিখে আসি। আমরা এই যে সম্প্রদান কারকের ক্ষেত্রে তো আমরা জানি যে সত্যত্যাগ হবে, তাই না? তবে আরো একটা ক্ষেত্রে সম্প্রদান কারক হয়, সেটা কি? এই দেখেন আমরা লিখে দিয়েছি, সরি আমরা লিখে দিয়েছি জন্য বা নিমিত্ত বোঝালেও কিন্তু সম্প্রদান কারক হয়। কি বোঝালে? জন্য বা নিমিত্ত বোঝালে সম্প্রদান কারক হয়। খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, জন্য বা নিমিত্ত বোঝালে সম্প্রদান কারক হয়। এখন দেখেন আমরা যদি একটা উদাহরণ লিখি, বেলা যে পড়ে এলো সখী জলকে চল। বেলা যে পড়ে এলো সখী জলকে চল। জলকে চল মানে কি? জলকে নিচে দাগ। বেলা যে পড়ে এলো সখী জলকে চল। জলকে চল মানে জল আনতে চল। তাহলে কিসের জন্য যাবে? জলের জন্য যাবে। তো জন্য বোঝালে কোন কারক হবে? জন্য বোঝালে সম্প্রদান কারক। আরেকটা উদাহরণ দিই, খুব ভালো করে দেখেন। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এটা হচ্ছে মধ্যযুগের কবি জ্ঞানদাসের একটি লাইন। মধ্যযুগের কবি জ্ঞানদাস সেটা বৈষ্ণব পদ বলতে বলেছেন। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তো খেয়াল করে দেখেন, সুখের লাগিয়া, এটা নিচে দাগ। তাহলে এখন খেয়াল করেন, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু মানে কি? সুখের জন্য এ ঘর বাঁধলাম। কিসের জন্য বাঁধলাম? সুখের জন্য, তাই না? তো জন্য বোঝালে কোন কারক হয়ে যাবে?
জন্য বোঝালে সম্প্রদান কারক, তার মানে যেহেতু এখানে জন্য বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই সম্প্রদান কারক। এই দুইটাই সম্প্রদান কারক। এই দুইটা একটা আলাদা নাম আছে, এই দুইটাকে বলা হয় নিমিত্তার্থে সম্প্রদান। কি বলা হয়? নিমিত্তার্থে সম্প্রদান কারক। ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে সম্প্রদান কারক দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে নিঃস্বার্থভাবে দান হলে সম্প্রদান কারক হবে, সেক্ষেত্রে যাকে দান করব সে সম্প্রদান, যা দান করব সেটা কর্ম। আর একটা হচ্ছে জন্য বা নিমিত্ত বোঝালে সেটাও সম্প্রদান কারক হবে। ওকে, আমরা এবার একটু চলে যেতে চাই আমাদের অপাদান কারক। আমাদের কিন্তু শেষ হচ্ছে না, আমরা কিন্তু আরো আসবো। হ্যাঁ, আমাদের আরো উদাহরণ করতে হবে। ঠিক আছে, আমরা একটু এবার চলে যাব হচ্ছে আমাদের অপাদান কারক। খেয়াল করেন অপাদান কারকে আমাদের কিভাবে বুঝবো অপাদান কারক। অপাদান কারকে কয়েকটা শর্ত আছে। শর্তগুলো কি? এইরকম, যা হতে, আমাদের মোটামুটি 8টার মতো শর্ত আছে। যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং ভীত হয়, সেগুলো হচ্ছে অপাদান কারক। কয়টা শর্ত বললাম? 8টা শর্ত। কি কি? যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত। এই শর্তগুলো পালন করলে, যে কোনো একটা পালন করলে সেটা অপাদান কারক হয়। এখন এই শর্তগুলো কি কি দেখেন। বিচ্যুত মানে কি? বিচ্যুত মানে হচ্ছে পড়ে যাওয়া, সরে যাওয়া বা লোপ পাওয়া। গৃহীত মানে গ্রহণ করা। যেমন ধরেন আমরা যদি একটা মোবাইল ফোন খুলি, ওর মধ্যে থেকে আমরা একটা কি পাবো? একটা ব্যাটারি পাবো, একটা সিম কার্ড পাবো, তাই না? এরকম কোনো কিছু থেকে কোনো কিছু পেলে সেটাকে বলে গৃহীত হওয়া। জাত মানে উৎপন্ন হওয়া, যেমন জমিতে ফসল উৎপন্ন হয়। বিরত মানে থেমে যাওয়া। আরম্ভ মানে শুরু হওয়া। দূরীভূত মানে দূর করা। রক্ষিত মানে রক্ষা করা। ভীত মানে ভয় পাওয়া। এই 8টা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ হলে সেটা অপাদান কারক হতে পারবে। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি বলি শীতকালে পাতা ঝরে, খেয়াল করে দেখেন শীতকালে পাতা ঝরে। হ্যাঁ, এখন দেখেন শীতকালে পাতা ঝরে, এখানে এই বাক্যটাতে যদি আমরা বলি, এই বাক্যটাতে কিন্তু অপাদান কারক একটা শর্ত পূরণ হয়েছে। এই বাক্যে অপাদান কারক একটা শর্ত পূরণ হয়েছে। বলেন তো একটু কোন শর্তটা পূরণ হয়েছে? শীতকালে পাতা ঝরে, এই বাক্যে অপাদান কারকে কোন শর্ত পূরণ হচ্ছে 8টার মধ্যে? বলেন তো একটু। অপাদানটা ভালো মতো শিখতে হবে কিন্তু, এখান থেকে প্রশ্ন আসে। বলেন, কমেন্ট করেন একটু। শীতকালে পাতা ঝরে, এখানে অপাদান কারকে যে 8টা শর্ত আমি লিখলাম, এই 8টা শর্তের মধ্যে কোন শর্তটা পূরণ হয়েছে? আচ্ছা, এমদাদুল্লাহ বলছে বিচ্যুত। আর একটু কমেন্ট করেন। ওকে, সবাই বলছে বিচ্যুত। রাইট রাইট রাইট, একদম এক্স্যাক্টলি। পাতা বিচ্যুত হয়েছে, রাইট। বিচ্যুত হওয়া মানে কি? পড়ে যাওয়া, সরে যাওয়া, লোপ পাওয়া। যেহেতু এটা পাতা পড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই বিচ্যুত হচ্ছে। তাহলে দেখেন বিচ্যুত হচ্ছে, তাহলে অবশ্যই এখানে অপাদান কারক থাকার কথা না? কিন্তু মজার কথা হচ্ছে এখানে কোনো অপাদান কারক নাই। এই বাক্যটাতে কিন্তু কোনো অপাদান কারক নাই। যদিও বিচ্যুত হচ্ছে, এখানে কোনো অপাদান কারক নাই। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে শর্ত দিয়ে লাভ কি হলো? লাভ হলো হচ্ছে এই জায়গায় শর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানেন? এই শর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এইটা, যা হতে। সবসময় মনে রাখবেন, বিচ্যুত হলেই হবে না, উৎপন্ন হলেই হবে না, বিরত হলেই হবে না। মনে রাখতে হবে, দেখতে হবে, যা হতে বিচ্যুত হবে সেটা হবে অপাদান কারক, যা হতে গৃহীত হবে সেটা অপাদান কারক, যা হতে উৎপন্ন হবে সেটা অপাদান কারক, যা হতে বিচ্যুত হবে, যা হতে রক্ষিত হবে, যা হতে ভয় পাবে সেইগুলো হচ্ছে অপাদান কারক। তার মানে পাতা ঝরলে অপাদান কারক হচ্ছে না। কখন হবে জানেন? যখন আমরা বলছি কি গাছ থেকে পাতা ঝরে, গাছ থেকে পাতা ঝরে। খেয়াল করেন, এবার দেখেন পাতাটা কোথা থেকে বিচ্যুত হচ্ছে? গাছ থেকে। এইটা যদি বলে যে এই বাক্যে এইটা কোন কারক, গাছ থেকে কোন কারক, তাহলে এটা আমাদের অপাদান কারক হবে। কথা কি বোঝা গেল? তাহলে অবশ্যই মনে রাখবেন ভালো করে যে শুধু এই 8টা শর্ত পূরণ হলে হবে না, আমাদের মূল দেখতে হবে যা হতে শর্তটা পূরণ হবে সেটা হবে অপাদান কারক। এখন একটা জিনিস দেখেন, বলা হলো, এই উদাহরণটা অনেকেই ভুল করে, আমি অনেকবার অনেককে বলতে শুনেছি, বর্ষাকালে সাপের ভয়। ভালো করে দেখেন, বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয় বলা হলো, বর্ষাকালে কোন কারক? বলেন তো, বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে কোন কারক হবে বলেন তো? কমেন্ট করেন তো।
খুবই চমৎকার, বাহ। খেয়াল করেন, এটা অনেকেই বলে যে এটা অপাদান। এই যে যেমন এখন এইমাত্র একজন লিখে দিলেন অপাদান, কারণ কি ভয় আছে। এই যে ভয় পেলেই অপাদান কারক হয়, আমরা শিখেছি। একটা জিনিস মনে রাখবেন, ভয় পেলেই অপাদান কারক কখনোই হয় না। ভয় পেলেই অপাদান কারক হয় না। ভয় যাকে দেখে পাবে সে অপাদান কারক হবে। ভয় যাকে দেখে ভয় পাবে সেটা অপাদান কারক হবে। অর্থাৎ ভয়টা যা হতে উৎপন্ন হবে। দেখেন বর্ষাকালে সাপের ভয়, এখানে ভয়টা উৎপন্ন হচ্ছে কোত্থেকে? উৎপন্ন হচ্ছে সাপের কাছ থেকে, তাই না? তো ভয়টা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেইটা হবে অপাদান কারক। যেটা দেখে ভয় পাচ্ছি সেটা অপাদান কারক। বর্ষাকাল কিন্তু অপাদান কারক না, কারণ বর্ষাকালকে দেখে তো ভয় পাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে, ভালো করে দেখেন তো। বললাম বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই। খেয়াল করে দেখেন এখানে ভয় কোন কারক? বাবাকে বড্ড ভয় পাই, এখানে ভয় কোন কারক বলেন তো? বাবাকে বড্ড ভয় পাই, এখানে ভয় কোন কারক? কমেন্ট করেন। ভয় কোন কারক? আচ্ছা, অপাদান, অপাদান, কর্ম, কর্ম, অপাদান। বেশিরভাগই মনে করছেন ভয় হচ্ছে অপাদান কারক, তাই না? এখন খেয়াল করেন মজাটা এই জায়গায় আরেকটা। ওই যে বললাম ভয় থাকলে অপাদান কারক হয় না। ভয় থাকলে অপাদান কারক হয় শুধু একটা সময়, কখন? যেটা দেখে আমি ভয় পাচ্ছি ওইটা অপাদান কারক হয়। ঠিক আছে? তাহলে বাবাকে বড্ড ভয় পায়, ভয়টা কি দেখে পাচ্ছি? কোত্থেকে ভয়টা উৎপন্ন হচ্ছে? বাবার কাছ থেকে, তাই না? ভয়টা বাবাকে দেখে ভয় পাচ্ছে, যাকে দেখে ভয় পাবো সেটা হবে অপাদান কারক। ভয়টা যেখান থেকে তৈরি হচ্ছে সেটা অপাদান কারক। ভয়টা নিজে কিন্তু কর্মকারক, সব সময় মনে রাখবেন। ভয়টা নিজে কর্মকারক। এটা কিন্তু বিগত বছরে বিভিন্ন জায়গায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। আমি নিজে 2-3 জায়গায় প্রশ্ন এরকম পেয়েছি যেখানে ভয় কোন কারক জিজ্ঞেস করেছে, ছেলে পেলে আরামসে অপাদান কারক দিয়ে চলে এসেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভয় কখনোই অপাদান কারক না, ভয় নিজে হচ্ছে কর্মকারক। কি পাই? ভয় পাই। কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। ঠিক আছে না? তাহলে খেয়াল করে দেখেন, মনে রাখবেন যা থেকে ভয়টা তৈরি হবে সেটা অপাদান কারক হবে। তাহলে অপাদান কারকের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবেন, এই যত শর্তই বলি না কেন এই সবগুলো শর্তই তখন অ্যাপ্লিকেবল হবে যা থেকে এই প্রশ্ন করার পর যেটা হবে সেটা অপাদান কারক হবে। যা থেকে বিচ্যুত, যা থেকে গৃহীত, যা থেকে উৎপন্ন, যা থেকে দূরীভূত, এইগুলো হবে অপাদান কারক। কথা কি ক্লিয়ার? বলেন সুন্দর করে, কমেন্ট করেন তো বুঝতে পারছেন কিনা, এগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। অপাদান কারক আমাদের আরো শেখা আছে, আমরা শিখবো, তবে তার আগে একটু অধিকরণটা করে আসতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন, আমাদের অপাদান কারকের সঙ্গে কি বলা হচ্ছে জানেন? অপাদান কারকের সঙ্গে বলা হচ্ছে অপাদান হচ্ছে উৎস। যে কোনো কিছুর উৎস বোঝালেই অপাদান কারক। তাহলে ভয়ের উৎস সেটা অপাদান কারক। আচ্ছা, বুঝতে পারছি কিন্তু মনে রাখতে পারছি না। হ্যাঁ, মানে যখন আমরা ক্লাস করবো তখন একবার তো সব মাথায় মানে মনে থাকবে না। মনে থাকবে যখন ক্লাসের পরে আপনি যখন আরেকবার পড়বেন তখন আপনার মনে থাকবে। এখন কাজ হচ্ছে আমাদের বুঝে নেওয়াটা। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা একটু অধিকরণে যাই। অধিকরণে যাওয়ার পর কিন্তু আমরা আবার একটু ফিরে আসবো অপাদানে। আমরা একটু অধিকরণে যাই। অধিকরণ কারক কিভাবে চিনবো? অধিকরণ কারক চেনার উপায় হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে। কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক হয়। কি কি? কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, এই প্রশ্নগুলো করলে অধিকরণ কারক হয়। কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, এই প্রশ্নগুলো করলে অধিকরণ কারক হয়। আর একটু মনে রাখতে পারেন যে স্থান, সময় বা বিষয় বোঝালে অধিকরণ কারক হয়ে থাকে। স্থান, সময় বা বিষয় বোঝালে অধিকরণ কারক হয়ে থাকে। এখন খেয়াল করে দেখেন, আমরা যখন বলছি শীতকালে নদীতে পানি কম থাকে। শীতকালে নদীতে পানি কম থাকে। খেয়াল করে দেখেন, কখন পানি কম থাকে? শীতকালে। কখন? শীতকালে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে সেটা কোন কারক? কখন দিয়ে প্রশ্ন করলে সেটা অবশ্যই আমাদের অধিকরণ কারক। কোথায় পানি কম থাকে? নদীতে। কোথায় দিয়ে প্রশ্ন করলে সেটাও অধিকরণ কারক। একটু কেউ বলেন তো আমাকে যে পানি কোন কারক হবে? পানি কোন কারক হবে বলেন তো? রাইট, পানি কর্মকারক হবে। কারণ কি কম থাকে? পানি কম থাকে।
ঠিক আছে না? শীতকালে নদীতে কি কম থাকে? পানি কম থাকে। কি দ্বারা প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয়, রাইট। তাহলে মনে রাখবেন কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে এই প্রশ্নগুলো করলে অধিকরণ কারক হয়। এখন আমরা কয়েকটা উদাহরণ লিখতে চাই, ভালো করে উদাহরণটা লক্ষ্য করতে হবে। দেখেন, যদি বলি ছাদ থেকে পানি পড়ে, আরেকটা বললাম ছাদ থেকে নদী দেখা যায়। ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে নদী দেখা যায়। খেয়াল করে দেখেন, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে নদী দেখা যায়, দুইটাই ছাদ থেকে, কিন্তু দুইটা দুই রকম কারক। একটু বলেন কোনটা কোন কারক হবে? ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে নদী দেখা যায়, বলেন। ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে নদী দেখা যায়, কোন ছাদ থেকে কোন কারক হবে? এক নম্বরটা কোন কারক, দুই নম্বরটা কোন কারক? এক অপাদান, দুই অধিকরণ। এক অপাদান, আচ্ছা, এক অপাদান, অপাদান অধিকরণ, ওকে, দুই অধিকরণ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই চমৎকার ভাবে সঠিক উত্তর করছেন, রাইট। ছাদ থেকে পানি পড়ে যখন বলছি তখন এটা অপাদান কারক। কেন? কারণ পানি পড়ে মানে পানি বিচ্যুত হচ্ছে। কোথা থেকে বিচ্যুত হচ্ছে? ছাদ থেকে। যা হতে বিচ্যুত হয় সেটা অপাদান কারক। ছাদ থেকে নদী দেখা যায়, এই ক্ষেত্রে দেখেন আমরা তো ছাদ থেকে পড়তে 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 নদী দেখি না। ছাদ একটা স্থান যেখানে দাঁড়ালে নদীটা দেখা যায়। তাহলে ছাদ একটা স্থান, স্থান বোঝালে অধিকরণ কারক। এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা মাথায় রাখতে হবে, খেয়াল করেন। আচ্ছা, সাইদ আহসানুল ইসলাম বলছে আগের এক্সাম্পলটা বুঝতে পারেন। আগের কোন এক্সাম্পল বুঝতে পারেন? এক্সাম্পলটা একটু দেন, আমি বুঝাই দিচ্ছি আবার। খেয়াল করেন, মনে রাখতে হবে স্থান থাকলে, স্থান মানে দুইটা কারক হয়। স্থান মানে দুইটা কারক হয়, একটা হচ্ছে অপাদান হয়, আর একটা হচ্ছে অধিকরণ হয়। স্থান মানেই দুইটা কারক হয়, অপাদান হয় অথবা অধিকরণ কারক হয়। সেক্ষেত্রে স্থান থেকে সরে গেলে অপাদান হয়, সরে গেলে কি হয়? অপাদান হয়। আর অবস্থান করলে অধিকরণ হয়, অবস্থান করলে অধিকরণ হয়। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন, স্থান মানেই অপাদান বা অধিকরণ কারক, ক্লিয়ার? তবে মনে রাখতে হবে যদি স্থান থেকে সরে যায় তাহলে সেই স্থানটা অপাদান কারক হবে, আর স্থানে যদি অবস্থান করে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা অধিকরণ কারক হবে। কথা কি বুঝতে পারছেন? এখন তাহলে ওই যে, আচ্ছা, ইহসানুল ইসলাম বলছে শীতকালে নদীতে পানি কম থাকে। হ্যাঁ, মানে শীতকালে নদীতে পানি কম থাকে। কোথায়? নদীতে। কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। কখন? শীতকালে। কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। আর কি কম থাকে? পানি। কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, সেখানে পানি কর্মকারক। ঠিক আছে, খেয়াল করেন, আমি যেটা বলছিলাম যে স্থান মানেই অপাদান বা অধিকরণ। ঠিক আছে, স্থানে অবস্থান করলে অধিকরণ হবে, কিন্তু সরে গেলে অপাদান হবে। খেয়াল করেন, ছাদ থেকে পানি পড়ে, পানি কি ছাদে অবস্থান করছে না সরে যাচ্ছে? ছাদ থেকে পানি পড়ে, পানিটা ছাদ থেকে সরে যাচ্ছে, তো সরে গেলে কোন কারক হবে? সরে গেলে অপাদান কারক। কিন্তু যখন বলছে ছাদ থেকে নদী দেখা যায়, তার মানে কি ছাদ একটা স্থান যেখানে দাঁড়ালে, যেখানে অবস্থান করলে নদী দেখা যায়, তাই না? তাহলে অবস্থান করা বোঝাচ্ছে, সেই কারণে এটা অধিকরণ কারক। কথা ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার হবে। ধরেন বললাম বাড়ি যাও, আরেকটা বললাম বাড়ি ঘুরে এসো। বাড়ি যাও, বাড়ি ঘুরে এসো। ভালো করে খেয়াল করেন, বাড়ি যাও, বাড়ি ঘুরে এসো। তাহলে দেখেন, প্রথম কথা, বাড়ি একটা স্থান না? বাড়ি অবশ্যই স্থান। স্থান মানেই সেটা হয় অপাদান হবে অথবা অধিকরণ হবে। এখন সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে স্থান থেকে সরে যাচ্ছে নাকি অবস্থান করছে। দেখেন, যখন বলছি বাড়ি যাও, আপনাকে বললাম বাড়ি যাও, তাহলে বাড়ি যাও মানে বাড়িতে গিয়ে অবস্থান করতে বলছি না? বাড়ি যাও মানে বলছি বাড়িতে যাও, মানে বাড়িতে গিয়ে অবস্থান করো। তাহলে যেহেতু অবস্থান করা বোঝাচ্ছে, সেই কারণে এটা অধিকরণ কারক। কিন্তু যখন বলছি বাড়ি ঘুরে এসো, বাড়ি ঘুরে এসো, তার মানে বাড়ি থেকে অবস্থান করবে? বাড়িতে তো অবস্থান করবে না, কারণ বাড়ি ঘুরে এসো মানে বাড়ি থেকে আবার চলে আসতে বলছে। বাড়ি ঘুরে এসো মানে বাড়ি থেকে আবার চলে আসো, তার মানে বাড়িতে অবস্থান করছে না, বাড়ি থেকে আবার চলে আসছে। তা আবার চলে আসলে কোন কারক হবে? অপাদান। ঠিক আছে, তাহলে স্থান মানে অপাদান বা অধিকরণ, কিন্তু স্থানে অবস্থান করলে অধিকরণ, স্থান থেকে সরে গেলে অপাদান। তাহলে এখন আমাকে একটু উত্তর দেন, আপনারা একটু আমাকে উত্তর দেন, যে যদি আমি বলি ট্রেনটি স্টেশন ছাড়লো, আরেকটা বললাম
ট্রেনটি স্টেশনে আছে। ভালো করে বলেন তো, 1 নম্বরটা কোন কারক হবে, 2 নম্বরটা কোন কারক হবে? বলেন। ট্রেনটি স্টেশন ছাড়লো, ট্রেনটি স্টেশনে আছে, 1 নম্বরটা কোন কারক, 2 নম্বরটা কোন কারক? আচ্ছা, বলছেন 1 নম্বরটা অপাদান, 2 নম্বরটা অধিকরণ। অপাদান অধিকরণ, অপাদান এক্স্যাক্টলি, সবাই সঠিক উত্তর দিচ্ছে। কি চমৎকার! স্যার ভালো শিখাচ্ছে না স্টুডেন্ট ভালো শিখতে পাচ্ছে? আপনারা খুব চমৎকার রাইট অ্যান্সার দিচ্ছেন, সব অসাধারণ। ট্রেনটি স্টেশন ছাড়লে, স্টেশন অবশ্যই এটা অপাদান। কেন? স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে, সরে যাচ্ছে, কিন্তু ট্রেনটি স্টেশনে আছে, আছে বললে এটা অবশ্যই অধিকরণ। কথা ক্লিয়ার? আর আরেকটা জিনিস আমি ক্ষেত্রে বলে দিই, অনেক সময় আপনারা কিন্তু অনেক শর্টকাট দেখেন, এই মাইনাস হলে অপাদান, প্লাস হলে অধিকরণ, এই মাইনাস প্লাসের প্যাচে পড়বেন না, কারণ আমি এমন অন্তত 10টা উদাহরণ দিতে পারি যেখানে মাইনাস প্লাসে এই উদাহরণ কাজ করবে না। ঠিক আছে? সে কারণে শর্টকাট আমরা নেব, কিন্তু এমন কোনো শর্টকাটে যাব না যে শর্টকাট আমাদের ভোগাতে পারে। ছাদে পানি পড়ে কোন কারক? আচ্ছা, ছাদে পানি পড়ে, এটা নিয়ে সমস্যাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ছাদে পানি পড়ে, তো ছাদে পানি কোত্থেকে পড়ে? ছাদে পানি পড়ে মানে কি? ছাদের উপরে পানি পড়ে? লিটন খেয়াল করেন ভালো করে জিনিসটা, ছাদে পড়ে মানে কিন্তু ছাদের উপরে পানি পড়ে না। ছাদে পানি পড়ে মানে ছাদের উপরে পানি পড়ছে না। ছাদে পানি পড়ে মানে হচ্ছে ছাদ থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে, তখন সেটা বলে ছাদে পানি পড়ে। কথাটা বোঝা গেল? তার মানে ছাদে পানি পড়ে মানে হচ্ছে এটা অবশ্যই অপাদান কারক হবে, কারণ ছাদ থেকে ওখানে পানিটা পড়ছে। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমরা এখন চলে যাব একটু সামনের দিকে। আমি এবার 2টা উদাহরণ দিতে চাই, ভালো করে একটুখানি খেয়াল করে আমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখেন। এক নম্বরটা হচ্ছে তিলে তৈল হয়, আর একটা দিতে চাই তিলে তৈল আছে। সুন্দর করে ভালো করে বুঝে শুনে আমাকে একটু উত্তর করতে হবে। 1 নম্বরটা কি হবে, 2 নম্বরটা কি হবে? এক নম্বরটা অপাদান, 2 নম্বরটা অধিকরণ। আচ্ছা, সবাই একটু উত্তর করেন তো। 1 অপাদান 2 অধিকরণ, 1 অপাদান 2 অধিকরণ। আচ্ছা, মাসুম বলছে 2 অধিকরণ, 1 জানি না। ওইদিকে শরীফুল, নুসরাত মিম বলছে 1 অপাদান 2 অধিকরণ। আচ্ছা, মোটামুটি সবারই বলা যায়, সবারই মতামত হচ্ছে 1 অপাদান 2 অধিকরণ, 1 অপাদান 2 অধিকরণ। আচ্ছা, খেয়াল করেন, সবার জীবনে একটা বিশাল বড় ভুল এখন আমি ভেঙে দিতে চাই। মন খারাপ করবেন না, কিন্তু যেটা বাস্তব সেটাই বলবো। সেটা হচ্ছে এই যে 2টা লিখলাম, এই 2টাই কর্মকারক। নো অপাদান নো অধিকরণ, 2টাই কর্ম। কি কারণে কর্ম সেটা একটু বলি, খেয়াল করে দেন, ভালো করে খেয়াল করেন। শীতকালে তিলে তৈল হয়, আমরা বলেছি তৈল কোন কারক? আমরা বলেছি প্রশ্নটা আমাদের এমন ভাবে করতে হবে, সেই প্রশ্নের উত্তরটা হবে ওই দাগ দেওয়া শব্দটা। তাহলে তিলে তৈল হয়, তিলে কি হয়? তৈল হয়। কি হয়? তৈল হয়। ঠিক একেবারে, তিলে তৈল আছে, তিলে কি আছে? তৈল আছে। আমরা একটু আগে শিখেছিলাম কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারক হয় না? এই 2টাই কিন্তু কর্মকারক। আপনারা এই ভুলটা করেছেন কেন? কারণ হচ্ছে আপনারা বইতে এই 2টা উদাহরণ পড়েছেন, কিন্তু এটা কখনো খেয়াল করেন নাই যে দাগটা আসলে তিলের নিচে হবে। যদি দাগটা তিলের নিচে দেওয়া হতো, আমাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে উদাহরণে দাগটা কিন্তু তিলের নিচে আছে, সেই কারণে প্রথমটা অপাদান হয়েছে, দ্বিতীয়টা অধিকরণ হয়েছে। আমাদের বইতে দাগটা তিলের নিচে, তো প্রথম তিলে অপাদান আর দ্বিতীয় তিলে অধিকরণ, কিন্তু আমি দাগটা দিয়েছি তৈলর নিচে। আপনারা ভুল করে ফেলেছেন, আমার ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি শুরুতেই বলে একটা কথা বলেছিলাম, মনে আছে? কারকের ক্ষেত্রে 2টা শিক্ষা। 1,
দাগটা কার নিচে আছে সেটা ভালো করে দেখতে হবে। এই যে দেখেন দাগটা চেঞ্জ করে দিচ্ছে, কারক চেঞ্জ হয়ে গেছে, আপনার খেয়ালই করেন নাই। ঠিক আছে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে আমি একটু আগেই বলেছি ছাদে বৃষ্টি পড়ে, ছাদে হচ্ছে অবশ্যই অপাদান কারক, ছাদে অপাদান কারক লিটন। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে অবশ্যই মনে রাখবেন যে দাগটা কার নিচে আছে সেটা দেখতে হবে। তাহলে যদি বলি তিলে তৈল হয় তাহলে তিলে অপাদান কারক, কারণ তিল থেকে তৈলটা উৎপন্ন হচ্ছে বা গৃহীত হচ্ছে, তিল থেকে আমরা তৈলটা পাচ্ছি। যে কোনো কিছু পাওয়া মানে গৃহীত হওয়া, গৃহীত হলে সেটা অপাদান কারক হয়। আর তিলে তৈল আছে মানে কোথায় তৈল আছে? তিলে তৈল আছে, তিলে তৈল অবস্থান করছে, অবস্থান বোঝালে সেটা অধিকরণ কারক। বলেন এই তিলে তৈল হয়, তিলে তৈল আছে কাহিনীটা বুঝতে পেরেছেন? কমেন্ট করেন কাহিনীটা বুঝেছেন কিনা। এতক্ষণ যতটুকু শিখলাম ততটুকু বুঝেছেন কিনা কমেন্ট করেন। ওকে, বুঝেছেন? এখন খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা উদাহরণ দিতে চাই, ভালো করে দেখেন। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। আরেকটা লিখি, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে। ভালো করে দেখেন, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে। আচ্ছা হ্যাঁ, মিশকাত বলছে যে বুঝেছি, তবে আরো পড়তে হবে। এক্স্যাক্টলি, পড়তে তো হবেই, রাইট, বুঝেছি। মনে রাখা টাফ না, মনে রাখা টাফ না, কোনো কিছু মনে রাখা টাফ না, মনে রাখা খুবই সহজ। একটুখানি মনে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, হয়ে যাবে, মনে রাখতে পারবেন। খেয়াল করেন, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে। আমার প্রশ্ন, এই 1 নম্বরটা কোন কারক, 2 নম্বরটা কোন কারক? একটু উত্তর করেন, উত্তর করেন। একজন বলছে 2 অপাদান, একজন বলছেন 1 অপাদান। এক 2 অপাদান। এই লিটন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। হ্যাঁ, আবার যদি আরো বেশি বোঝা থাকে ক্লাস শেষে বলছি। অপাদান 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 অপাদান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবার উত্তর সঠিক, 2টাই অপাদান। কি কারণে? দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশটা একটি স্থান, তো পঙ্গপাল কি স্থানে অবস্থান করছে? অবস্থান করছে না, স্থান থেকে চলে গেছে, সেই কারণে এটা কি হবে? দেশ যেহেতু স্থান থেকে চলে গেছে, সেই কারণে অবশ্যই এটা অপাদান কারক। আমরা বলেছি স্থান থেকে সরে গেলে অপাদান। ঠিক তেমনি দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, এক্ষেত্রেও তো পঙ্গপাল আর দেশে অবস্থান করছে না, দেশ থেকে সরে যাচ্ছে, সরে গেলে কি হয়ে যাবে? অপাদান। কথা কি ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, দুইটা ক্ষেত্রে দেশ থেকে অপাদান কারক। এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন, পঙ্গপাল কোন কারক? একটুখানি সুন্দর করে আমাকে উত্তর করেন। 1 এবং 2 লিখে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, এই দুইটা ক্ষেত্রে পঙ্গপাল কোন কারক? পঙ্গপাল কোন কারক হবে বলেন? 1 নম্বরটাতে পঙ্গপাল কোন কারক, 2 নম্বরটাতে পঙ্গপাল কোন কারক? 1 কর্ম, 2 অপাদান। আচ্ছা, কর্ম কর্ম কর্ম, দুইটা কি কর্ম? 1 অপাদান। শান্তনা বলছে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ শান্তনা। আচ্ছা, কর্ম কর্ম কর্ম, সবাই বলছেন কর্ম, একজন বলছেন অপাদান, একজন বলছেন করণ। 1 কর্ম 2 কর্ম। আচ্ছা, সবার বেশিরভাগেরই মতে হচ্ছে আমাদের দুইটাই কর্ম, তাই তো? মজার মজার ব্যাপার আছে এখানে, মজার ব্যাপার আছে, খেয়াল করেন। যখন বলছি দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, পঙ্গপাল চলে গেছে, তার মানে কি পঙ্গপাল নিজেই চলে গেছে না? যখন বলছি দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, মানে পঙ্গপাল নিজেই চলে গেছে। তো পঙ্গপাল যখন নিজেই চলে যাচ্ছে, তো নিজে কাজ করলে সে কোন কারক হয়? যে নিজে কাজ করে সে কোন কারক? কর্তৃকারক না? এটা কিন্তু অবশ্যই কর্তৃকারক। আর যখন বলছি দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, আচ্ছা পঙ্গপাল দূর হয়েছে মানে ও নিজে গেছে না কাউকে তাড়ানো হয়েছে?
যখন বলছে দেশ থেকে পঙ্গপাল দূর হয়েছে, তার মানে ও কিন্তু নিজে যায়নি, ওখানে ওকে তাড়ানো হয়েছে, দূর করা হয়েছে। তার মানে এই জায়গাটায় পঙ্গপালটা কিন্তু নিজে কাজ করছে না, তার মানে এটা কর্তৃকারক হবে না। এবার তাহলে আমাদের প্রশ্ন করতে হবে যে কি দূর হয়েছে? পঙ্গপাল। কি দূর হয়েছে? পঙ্গপাল। তাই এটা কি দ্বারা প্রশ্ন করলে? কর্মকারক। কথা কি বোঝা গেল? তাহলে উপরেরটাতে পঙ্গপাল চলে গেছে মানে নিজেই গেছে, নিজেই কাজ করছে বলে কর্তৃকারক। আর পঙ্গপাল দূর হয়েছে মানে ও নিজে কাজ করছে না, ওকে দূর করা হয়েছে। তাই প্রশ্ন হচ্ছে কি দূর হয়েছে? পঙ্গপাল। তাই এটা কর্মকারক। কথা কি ক্লিয়ার? একজন বলছেন অপাদান, অপাদান তো হবেই না, দূর হলেই তো অপাদান কারক হবে না। আমরা কি বলছি? যা থেকে দূর হবে সেটা অপাদান। একটু আগে তো বললাম দেশ থেকে যেহেতু দূর হচ্ছে তাই দেশ থেকে তো অপাদান হবে। এই দুটো উদাহরণ বুঝেছেন কিনা একটু বলেন, কমেন্ট করেন তো এই দুটো উদাহরণ বুঝেছেন কিনা। ওকে, সবাই বুঝেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটু আরো দুইটা উদাহরণ একটু এরকম শিখতে চাই, কাছাকাছি উদাহরণগুলো আমরা একটু শিখবো, হ্যাঁ, যেহেতু আমাদের যাতে পরীক্ষায় কোনো কনফিউশন তৈরি না হয়। ধরেন বললাম 1 নম্বর উদাহরণ নিই, শুক্রবার স্কুল বন্ধ। আরেকটা লিখি, শুক্রবার থেকে ছুটি। শুক্রবার স্কুল বন্ধ, শুক্রবার স্কুল ছুটি। মুক্তা বলছে আরো প্যাচ লাগা, সাদ্দাম বলছে আউটস্ট্যান্ডিং ক্লাস। আচ্ছা মুক্তা, আমি বলি প্যাচ না লাগালে কিন্তু খুব সহজে বুঝাই দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু এই প্যাচ গুলো পরীক্ষা আসে বলেই কিন্তু আমি এখানে প্যাচটা লাগাচ্ছি। প্যাচ যত লাগাবো তত আপনি নানান ডাইমেনশন থেকে কিন্তু ভাবার সুযোগ পাবেন। তো সেই কারণে আমি একটু প্যাচ লাগাচ্ছি, যাতে প্যাচ লাগালে আপনি ভালো করে শিখতে পারেন। ঠিক আছে, 1 এবং 2 উত্তর করেন। আচ্ছা 1 অধিকরণ, 2 আচ্ছা খুব ভালো স্যার, থ্যাংক ইউ। 2 অপাদান, 1 অধিকরণ 2 অপাদান। আরো কমেন্ট করেন দেখি, 1 অধিকরণ 2 অপাদান। আরো কমেন্ট চাই, আরো কমেন্ট করেন। আচ্ছা মোটামুটি আমার মনে হচ্ছে যে যারা উত্তর করছেন তাদের মতামত একই রকম। আমি এবার অ্যান্সারটা দিয়ে দিই, আপনাদের উত্তর একেবারে কারেক্ট হয়েছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ 1 অধিকরণ 2 অপাদান, একদম এক্স্যাক্টলি এটাই উত্তর। দেখেন শুক্রবার স্কুল বন্ধ, তার মানে কখন স্কুল বন্ধ? শুক্রবার। তো কখন, আমরা একটু আগে দেখেছিলাম কখন দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? অধিকরণ কারক হয়, সময় বোঝাচ্ছে, অধিকরণ কারক। কিন্তু যখন বলছি শুক্রবার থেকে ছুটি, এর মানে কি? শুক্রবার থেকে ছুটিটা শুরু হচ্ছে, তাই না? শুক্রবার থেকে ছুটি মানে শুক্রবার থেকে ছুটিটা আরম্ভ হচ্ছে। আমরা একটু আগে দেখেছিলাম যা হতে আরম্ভ হবে সেটা অপাদান কারক। তাহলে শুক্রবার থেকে ছুটিটা আরম্ভ হচ্ছে, সে কারণে শুক্রবার থেকে অবশ্যই এটা অপাদান কারক। কথা ক্লিয়ার? আমি আরেকটুখানি প্যাচ লাগাতে চাই, ঠিক আছে? আমরা আরো 2টা উদাহরণ শিখতে চাই এরকম। এই 2টা উদাহরণ কিন্তু খুবই ইন্টারেস্টিং, দেখেন ভালো করে। মনে করেন বললাম সে ঢিল ছুড়লো, আরেকটি বললাম সে ঢিল মারলো। ভালো করে খেয়াল করেন তো, সে ঢিল ছুড়লো, সে ঢিল মারলো, ঢিল কোন কারক হবে? উত্তর দেন, ঢিল কোন কারক হবে? উত্তর দেন, ঢিল কোন কারক হবে বলেন। 1 নম্বরটা কোন কারক, 2 নম্বরটা কোন কারক? উত্তর দেন। সে ঢিল ছুড়লো, সে ঢিল মারলো, 1 নম্বরটা কোন কারক, 2 নম্বরটা কোন কারক? সাগরিকা বলছে স্যার আপনি ব্যাকরণের বস। থ্যাংক ইউ সাগরিকা, বস জানি না, তবে চেষ্টা করি আপনাদেরকে একটু যাতে সাহায্য করতে পারি। আচ্ছা 1 কর্ম 2 করণ, 1 কর্ম 2 করণ, 1 কর্ম 2 করণ। আচ্ছা এরকম উত্তর আসছে, 1 কর্ম 2 করণ। 2 অপাদান বলছে একজন। আচ্ছা তবে উত্তর যারা 1 কর্ম 2 করণ দিয়েছেন তারা রাইট অ্যান্সার দিয়েছেন। কারণ দেখেন যখন বলছে সে ঢিল ছুড়লো, তাহলে প্রশ্ন করেন সে ঢিল ছুড়লো, কি ছুড়লো? কি ছুড়লো? ঢিল ছুড়লো। কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়? আমরা জানি অবশ্যই কর্মকারক হয়, তাই না? কিন্তু যখন বলছে সে ঢিল মারলো, তখন প্রশ্নটা কি? কি দিয়ে মারলো? কি দিয়ে মারলো? কি দিয়ে মারলো, তাই না?
ঢিল দিয়ে মারলো, সেই কারণে এটা হয়ে যাবে করণ কারক। একটুখানি শুধু প্রশ্ন করার সময় একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে সে কি ছুড়লো, ঢিল ছুড়লো তাই কর্মকারক, কি দিয়ে মারলো, ঢিল দিয়ে মারলো তাই করণ কারক। ক্লিয়ার? ওকে, আসেন আমরা এবার অতীব গুরুত্বপূর্ণ 3টা উদাহরণ নিয়ে একটু কাজ করব। দেখেন উদাহরণ 3টা হচ্ছে, 1, ট্রেনটি স্টেশন ছাড়লো। 2, বৃষ্টি পড়ছে। 3, তোমার দেখা পেলাম না। আর কয়েকটা উদাহরণ নিই। 4, অর্থ অনর্থ ঘটায়। 5, অর্থই অনর্থের মূল। এবং সবশেষ আরেকটা উদাহরণ নিতে চাই, যেটা আমার খুবই পছন্দের উদাহরণ। এটা 2019 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। সেটা হচ্ছে, টাকায় টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। ওকে, আমরা এই উদাহরণগুলো আজকে এই মুহূর্তে একটু সমাধান করতে চাই, খুব মন দিয়ে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করতে হবে উদাহরণগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা এই উদাহরণগুলো আমরা শিখবো। তার আগে আমরা একটু হচ্ছে আমাদের বাপ্পি স্যার আছেন, বাপ্পি স্যারকে একটুখানি ডাকবো। বাপ্পি স্যার একটু আপনাদের সাথে কথা বলতে চান। স্যার আসেন। এই জাস্ট 2 মিনিট একটু ডিস্টার্ব করি, হ্যাঁ, ক্লাসের মধ্যে। স্যার আমি কি এটা মুছে দিব নাকি থাকবে? এটা লেখা যদি করার সময়, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এই স্যার কিন্তু চমৎকার ভাবে শিখাইছে আপনাদের কারক। ঠিক আছে, মোটামুটি শেষের দিকে না স্যার কারকটা? আচ্ছা, একটা অ্যান্সার করেন তো। সে তোমাকে ভয় পায়, সে তোমাকে ভয় পায়, তোমাকে কি হবে, কোন কারক বলেন? সে তোমাকে ভয় পায়, তোমাকে কোন কারক? দেখি কি ক্লাস করলেন এতক্ষণ। বাহ, ফাইন। আমিনা লিখেছেন অপাদান, তারপরে মাসুম বিল্লাহ লিখেছেন অপাদান। দেখছেন স্যার, দারুণ শিখাইছেন। সে তোমাকে ভয় পায়, তাহলে এটা কি কারক বলেন? এইটা হচ্ছে, এই লাইভে যারা আছেন তারা, এটা কি কারক? সে তোমাকে ভয় পায়, এই তোমাকে এটা কোন কারক? জুমে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। মাসুম বিল্লাহ, ফেরদৌসী আক্তার, জীবন নাহার, তারপরে হচ্ছে এইচটিপি ও মুক্তমক। আচ্ছা, অপাদান কারক, ফাইন। এইবার আর একটা বলেন, সেটা হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই তোমাকে কি? আমি তোমাকে ভালোবাসি। এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার আমি তোমাকে ভালোবাসি, এই তোমাকে কোন কারকে, কোন বিভক্তি? বলে স্যার এটা ক্ষতিকারক। বুঝছেন, এটা নাকি ক্ষতিকারক। যাই হোক, আমরা কারক কিন্তু লাস্টে আরো মজার মজার কিছু কাহিনী আছে, এগুলো কিন্তু শিখবো আমরা। হ্যাঁ, কর্মকারক। ঠিক আছে, ওকে। এইবার আসেন, আজকে বাংলা ক্লাসের মাধ্যমে আমরা প্রাইমারির যে 5 দিন ব্যাপী ফ্রি ক্লাস দিচ্ছিলাম, এটা শেষ হয়ে যাবে 5 দিন ব্যাপী। আপনারা একটু জানাবেন আমাকে যে প্রাইমারির যে 5 দিন ব্যাপী ক্লাস করলেন, প্রথম দিন শুভ্র স্যার, এরপরে মিজান স্যার ইংলিশ নিলেন, লুবনা ম্যাম ইংলিশ নিলেন, এরপরে জিকে ক্লাস করলেন আমার সাথে, এরপর আমাদের শ্রদ্ধেয় সবুজ স্যার আজকে বাংলা ক্লাস নিচ্ছেন। এই 5 দিন ব্যাপী ক্লাসগুলো কেমন লাগলো একটু জানান তো, তারপর আমি 1 মিনিট কথা বলে স্যারকে দিয়ে দিচ্ছি। 5 দিন ব্যাপী ক্লাসগুলো কেমন লাগলো একটু জানান যারা আমাদের সাথে ছিলেন। আচ্ছা, শাহরিয়ার লিখেছেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। মিসকাত বিন জহির, ভালো স্যার, অনেক ভালো। আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু আপনারা সবাই ভালো বলছেন, সেহেতু আমরা ধরে নিতে পারি যে আমাদের যেহেতু ক্লাস ভালো লাগছে, পরীক্ষাগুলো কি আমরা নিজ দায়িত্বে নিব। টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব আমি থাকবো প্রাইমারিটায়। প্রাইমারি কোর্সে যে সকল ভাই বোন আমাদের সাথে যুক্ত হবে, স্যাররা তো চমৎকার ক্লাস নেবে, পাশাপাশি আর একটা কাজ আমাদের করতে হবে, এটা আমরা জানি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে চমৎকার সার্ভিস। পরীক্ষাটা যথাসময় নেওয়া, এরপরে পরীক্ষার সলভগুলো দেওয়া,
তারপরে কোথায় কোথায় আপনার প্রবলেম আছে সেগুলো সলভ করা, এগুলোর দায়িত্ব কার? এগুলোর দায়িত্ব হচ্ছে আমার। আপনারা নিজ দায়িত্বে আমাকে নক দিবেন। লাস্টে 10 নাম্বার 01896224210, এই নাম্বারটা আমার। যে কোনো সময় রাত 3টা পর্যন্ত চাইলে আমাকে নক দিতে পারেন, ঠিক আছে? সকাল 9টা থেকে যে কোনো সময় আমি আপনাদের সাথে থাকবো। এখন দেখেন, প্রাইমারির জন্য আমরা কিন্তু চমৎকার কোর্স, আর একটু বলে দেই, অনেকে আজকে নতুন জয়েন করছেন, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 4 মাসের কোর্স। কয় মাস? 4 মাস। এই 4 মাসে হচ্ছে 120 দিন। এই 120 দিনের একটা রুটিন আমি করে দিব আপনাদের, ঠিক আছে? 120 দিনের একটা চমৎকার রুটিন পাবেন। এই রুটিন অনুযায়ী আপনারা যদি স্টাডি করেন তাহলে প্রাইমারিতে আপনি একজন শিক্ষক হিসাবে ক্যারিয়ার গড়তে সক্ষম হবেন। এখন কথা হচ্ছে, যদি কেউ 120 দিনের রুটিন মেনে ক্লাস করতে না পারেন বা পরীক্ষা না দিতে পারেন, তাহলে এই কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। প্লিজ আপনি দূরে থাকেন। দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে 25 গজ দূরে থাকুন, মানে কি দূরে না থাকলে অ্যাক্সিডেন্ট হবে, ঝামেলা বাঁধবে। এই জন্য আপনি যদি আমাদের কথা না শুনেন, এই 120 দিনের একটা রুটিন করে দিব, আপনি যদি আমাদের মতো করে না স্টাডি করেন, তাহলে ভাই এই কোর্সে আইসেন না। প্লিজ আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই, এই কোর্সে আসার দরকার নেই। যারা আমাদের কথা শুনবেন, 120 দিন, 4 মাসে 120 দিন খুব চমৎকার ভাবে আমরা যেভাবে বলবো প্রত্যেক দিনই আসবো, কথা বলবো যে আজকে এই পড়াটা দেওয়া হয়েছে, এটা হয়েছে কিনা, কার কার হয়েছে, কে কে পড়েন নাই। 3 দিন পর পর 3 দিন জুমে আপনি পার্টিসিপেট করবেন না, আপনাকে গ্রুপ থেকে আমরা বের করে দিব। এগুলো সব মাথায় চিন্তা ভাবনা করে এই কোর্সে আইসেন প্লিজ। হ্যাঁ, মানে হুট করে আবেগে পড়ে এটা আসার দরকার নাই। আমরা প্রাইমারির জন্য যে কোর্সটি করাচ্ছি, এটার নাম কি দিছি বলেন? গ্যারান্টি কোর্স। গ্যারান্টি কোর্স আমরা কেন দিছি বলেন তো ভাইয়া? আচ্ছা, গ্যারান্টি কোর্স দেওয়ার আগে আমরা কি 10 বার ভাবি নাই যে এই গ্যারান্টি কোর্স দিলাম, যদি কোনো ভাই বোন ফেল করে তাহলে তো সে আমাদের বদনাম করবে? কিন্তু না, আমরা জানি যে আমাদের কথা যদি কেউ শুনে, আমাদের কথা মতো যদি কেউ চলে, আমাদের কথা মতো যদি আমাদের প্ল্যানিং এ কেউ যদি স্টাডি করে, তাহলে ফেল করার কোনো সুযোগ নাই। ভাইরা, আমরা তো কোচিং জগতের লোক, আমরা তো বুঝি যে কিভাবে একজন স্টুডেন্টকে জব পাওয়াতে হয়, এটা আমরা জানি। এই জন্য যারা এই কোর্সের জন্য, আমাদের ফি হচ্ছে 3000 টাকা। যারা ভর্তি হবেন 31শে ডিসেম্বর, মানে কি আজকে 30 তারিখ, কালকে লাস্ট দিন ভর্তি হওয়ার, মাত্র 1500 টাকা। এই 1500 টাকা কালকে 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। এরপরে 1 তারিখ থেকে পেমেন্ট হয়ে যাবে কত বলেন? 3000। আর একটু কথা বলে রাখি যে 120 দিনের যে রুটিনটা, এটা আমরা আগামী 3 তারিখ, আগামী কয় তারিখ বলেন? আগামী 3 তারিখ রাত 8টায় আমরা চমৎকার একটা ওরিয়েন্টেশন ক্লাস দিব। এই ক্লাসের মধ্যে আমরা 120 দিনের চমৎকার একটা রুটিন আপনাকে তৈরি করে দিব, ঠিক আছে? তাহলে কবে? আগামী 3 তারিখ রাত কয়টায়? রাত ঠিক 8টায়। সবাই কিন্তু জয়েন করবেন আমাদের সাথে, ঠিক আছে? আপনি যদি দেখেন প্রাইমারি চাকরিটা এত ভালো চাকরি, এখন বিলিভ করবেন না যে এত চমৎকার চাকরি। আপনি যখন চাকরিটা পাবেন তখন বুঝবেন যে কি মজার একটা চাকরি। আমি বলছি যে প্রাইমারি চাকরির একদমে আমি 20টা সুবিধা বলতে পারবো, যেগুলো আপনি মনে করবেন না চমৎকার। এই সুবিধা অসুবিধা নিয়ে আরেকদিন কথা বলবো। 3 তারিখে অবশ্যই যুক্ত থাকবেন। চলেন আমরা কথা না বাড়িয়ে স্যারের ক্লাসে শেষ করি চমৎকার ভাবে। হ্যাঁ, তাহলে কি বললাম? পেমেন্ট হচ্ছে 3000 টাকা। 31শে ডিসেম্বর পর্যন্ত কত? মাত্র 1500 টাকায়। 1500 টাকায় টিচার হয়ে যাবেন। আর কি লাগে ভাই? একদম নখদর্পণে দেখাই দিব যে কোন কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকসে আপনি নক দিলেই আপনি নাম্বার পাবেন। গতকাল দেখছেন না সংবিধানের ক্লাসে? ওই সংবিধানের ক্লাসটা আবার 2বার দেখেন না, ওইখান থেকে 2 কমন পড়বে, কোনো মিস নাই ভাই। এই জন্য আমরা এটার নাম দিছি কি? গ্যারান্টি কোর্স। ওকে স্যার, প্লিজ। আমি ওটা ঠিক করে নিচ্ছি। না না, আমি ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই, সমস্যা নেই, আমি ঠিক করে নিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমার জানা ছিল না। ওকে, ক্লাস করেন সবাই। ওকে, আমরা এবার চলে আসতে চাই আমাদের আজকের ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে, ঠিক আছে? খেয়াল করেন, আমরা এখানে 6টা উদাহরণ লিখেছি। এই 6টা উদাহরণ আমরা এখন একটু
শিখে নিতে চাই। ট্রেনটি স্টেশন ছাড়লো, বৃষ্টি পড়ছে, তোমার দেখা পেলাম না, অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থের মূল, টাকায় টাকা আনে। খুব ভালো করে এই জিনিসগুলো, এই লাইনগুলো, এই উদাহরণগুলো শিখে নিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। আমি একটু দেখাই দিই জিনিসগুলো। দেখেন, ট্রেনটি স্টেশন ছাড়লো, আমি নিয়মটা বলে দিচ্ছি আগে, ভালো করে দেখেন। ট্রেনটি স্টেশন ছাড়লো, প্রথম কথা, ট্রেন হচ্ছে একটা কোন কারক বলেন তো? ট্রেন একটা কর্মকারক। প্রথমত ট্রেন হচ্ছে একটা কর্মকারক। কারণ কি কর্মকারক? কারণ ট্রেনটি স্টেশন ছাড়লো, কি স্টেশন ছাড়লো? ট্রেন স্টেশন ছাড়লো, তাই তো? কি দ্বারা প্রশ্ন করলে আমরা কর্ম পাই, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, নর্মালি এটা একটা কর্মই বটে, কারণ ট্রেন একটা বস্তু, আমরা জানি বস্তু সাধারণভাবে কর্ম হয়, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে একটি কর্তৃকারক। কেন কর্তৃকারক সেটা বলি, ব্যাখ্যাটা ভালো করে লক্ষ্য রাখবেন এবং লিখে রাখবেন প্রয়োজনে। সেটা হচ্ছে, মনে রাখবেন, যদি বাক্যে কর্তা না থাকে, যদি বাক্যে কর্তা না থাকে, কর্ম কর্তার স্থানে বসে, অর্থাৎ বাক্যের শুরুতে বসে, এবং এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই কাজটি করছে, তাহলে ওই বাক্যের কর্মটা কর্তৃকারক হয়। আবার বলছি, যদি বাক্যে কর্তা না থাকে, কর্ম বাক্যের শুরুতে বসে এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই কাজটি করছে, তখন সেই কর্মটা কর্তৃকারক হয়। খেয়াল করেন, ট্রেনটি স্টেশন ছাড়লো, যে স্টেশন চালাচ্ছে সে কি আছে? যে ট্রেনটা চালাচ্ছে সে কি আছে? সে ব্যক্তি এখন উল্লেখ নাই, তার মানে কর্তা নাই। কর্ম কোথায় বসেছে? বাক্যের শুরুতে, এবং শুরুতে বসে এমন একটা ভাব দেখাচ্ছে যেন নিজেই কাজটি করছে। ট্রেনটি স্টেশন ছাড়লো মানে ট্রেন নিজে নিজেই ছাড়লো। তাহলে এইরকম ভাবে যদি বাক্যে কর্তা না থাকে, কর্ম বাক্যের শুরুতে বসে এবং এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই কাজটি করছে, তখন সেটা কোন কারক হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। একজন বলছেন অপাদান, আমি বলে দিই, ট্রেনটি স্টেশন ছাড়লো, অপাদান হবে ভাই, কিন্তু কখন? যদি স্টেশনের নিচে দাগ থাকতো। আমি শুরুতে বলেছি না, দাগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি স্টেশনের নিচে দাগ থাকতো তাহলে অবশ্যই এটা অপাদান হতো, কারণ কি হতে ছেড়ে গেল? স্থান থেকে চলে গেলে সব অপাদান কারক হয়। স্টেশন যেহেতু একটি স্থান, স্থান থেকে চলে যাচ্ছে, তাই এটা অপাদান কারক হতো, ঠিক আছে? আমরা ট্রেনটি হিসাব করছি, ঠিক আছে? তাহলে আরেকবার দেখি, বৃষ্টি পড়ছে, নর্মালি চিন্তা করেন, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন যদি করি কি পড়ছে, কি পড়ছে? বৃষ্টি পড়ছে। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়, তাই না? তাহলে বৃষ্টি একটা কর্ম, কিন্তু দেখেন এই বাক্যে কি কোনো কর্তা আছে, কোনো ব্যক্তি আছে? কোনো কর্তা নেই। যেহেতু কোনো কর্তা নাই, কর্ম বাক্যের শুরুতে বসেছে এবং দেখানো এমন একটা ভাব দেখাচ্ছে যেন নিজেই কাজটি করছে। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বৃষ্টি নিজে নিজেই পড়ছে, তাই না? তার মানে কর্ম বাক্যের শুরুতে বসে এমন একটা ভাব দেখাচ্ছে যেন নিজেই কাজটি করছে, সে কারণে এটা কোন কারক হয়ে যাবে? এটাও কর্তৃকারক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বস্তুও কর্তৃকারক হতে পারে যদি সে এমন একটা ভাব দেখায় যে সে নিজেই কাজটি করছে। আবার বলছি, একটা বস্তুও কর্তৃকারক হতে পারে যদি সে এমন একটা ভাব দেখায় যে সে নিজেই কাজটি করছে। তাহলে নিয়মটা কি ছিল আরেকবার বলছি, বাক্যে যদি কর্তা না থাকে এবং কর্ম বাক্যের শুরুতে বসে এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই কাজটি করছে, তখন সেটা কর্তৃকারক হয়ে যাবে। খেয়াল করেন, টাকায় টাকা আনে, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল 2019 সালে, টাকায় টাকা আনে। ম্যাক্সিমাম স্টুডেন্ট বিশ্বাস করেন অ্যান্সার করে এসেছিল অপাদান কারক। ওই টাকায় টাকা হয় পড়েছে সারা জীবন, হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে কি দেখেন, ভালো করে খেয়াল করেন, এই যে টাকায় টাকা আনে, এই টাকায়টা কিন্তু অবশ্যই কর্তৃকারক হবে। কি কারণে আমি বললাম? বস্তুও কর্তৃকারক হতে পারে যদি সে এমন ভাব দেখায় যে সে নিজে কাজটি করছে। টাকায় টাকা আনে, মনে হচ্ছে যেন এই টাকাটাকে আনছে, মনে হচ্ছে যেন ও নিজেই কাজটি করছে, তাই না? তাহলে যেহেতু মনে হচ্ছে নিজেই কাজটি করছে, সে কারণে কোন কারক হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। খেয়াল করেন পরের উদাহরণটা, অর্থ অনর্থ ঘটায়। ভালো করে দেখেন, অর্থ অনর্থ ঘটায়। এই বাক্যে দেখেন কি অনর্থ ঘটায়? অর্থ। কি অনর্থ ঘটায়? অর্থ। কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? কর্মকারক। তাহলে অর্থ অবশ্যই একটা কর্ম, কিন্তু দেখেন এই বাক্যে কোনো কর্তা আছে? অর্থ অনর্থ ঘটায় কোনো কর্তা আছে? কোনো ব্যক্তি আছে? কোনো কর্তা নাই। এবং কর্ম বাক্যের শুরুতে বসে কি করছে? এমন একটা ভাব দেখাচ্ছে যেন নিজে অঘটনটা ঘটাচ্ছে, তাই না? অর্থ অনর্থ ঘটায়, মনে হচ্ছে যেন এই অর্থটা নিজেই এই অনর্থটা ঘটাচ্ছে। তাহলে এই কর্মটা এমন একটা ভাব দেখাচ্ছে যেন নিজেই কাজটি করছে, সেই কারণে এই কর্মটা কোন কারক হয়ে যাবে জানেন? এই কর্ম অবশ্যই কর্মকারক না, এটা কর্তৃকারক হয়ে যাবে।
একটুখানি আমাকে কমেন্ট করে জানান যে এইটা বুঝতে পেরেছেন কিনা। বাক্যে যদি কর্তা না থাকে তাহলে এবং কর্ম বাক্যের শুরুতে বসে এমন একটা ভাব দেখায় যেন সে নিজেই কাজটি করছে, তখন সেটা কর্তৃকারক হয়ে যাবে। বুঝেছেন? ওকে, ওকে বুঝেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করেন, যে আমরা পরের উদাহরণটাতে যাই। অর্থই অনর্থের মূল, এটা একটু দেখেন। অর্থই অনর্থের মূল। আচ্ছা খেয়াল করেন, অর্থ অনর্থের মূল, এই অর্থইটা কোন কারক হবে? হ্যাঁ, এখানে দেখেন কি অনর্থের মূল, কি অনর্থের মূল, অর্থ অনর্থের মূল। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম। অর্থ অনর্থের মূল, তাহলে এই কর্মটা কিন্তু, এই কর্মটা কি কর্তৃকারক হবে? একটা জিনিস দেখেন, এই কর্মটা কিন্তু কর্তৃকারক হবে না, এটা কিন্তু কর্মকারকই থাকবে। কি কারণ থাকবে জানেন? কারণ দেখেন অর্থ অনর্থের মূল, এখানে কি অর্থ এমন কোনো ভাব দেখাচ্ছে যে নিজে কোনো কাজ করছে? এমন কোনো ভাব কি দেখাতে পারছে যে নিজে কোনো কাজ করছে? অর্থ অনর্থের মূল, এখানে তো কোনো কাজই ঘটছে না, তাই না? অর্থ অনর্থের মূল যখন বলছি তখন তো এখানে আসলে কোনো কাজই ঘটছে না। যেমন অর্থ অনর্থ ঘটায়, এখানে একটা কাজ ঘটছে, অর্থটা এই অনর্থটা ঘটাচ্ছে, কিন্তু যখন বলছে অর্থ অনর্থের মূল তখন কিন্তু কোনো কাজই ঘটছে না। তার মানে এই কর্মটা এমন কোনো ভাব দেখাতে পারছে না যে সেটা কোনো কাজ করছে। যেহেতু এমন কোনো ভাব দেখাতে পারছে না, সে কারণে এটা কর্মই থেকে যাবে। একটুখানি আমাকে কমেন্ট করে জানান এই জিনিসটা বুঝলেন কিনা। অর্থ অনর্থের মূল কেন কর্ম হলো, অর্থ অর্থ ঘটাই কেন কর্তৃ হলো, এটা বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্ট করে জানান, একটুখানি কমেন্ট করে জানান। একটু কমেন্ট করেন। এটা তো করণ। হ্যাঁ 3 নম্বরটা করিনি, 3 নম্বরটা করবো, বুঝতে পারছেন? লিটন বলছে এটা তো করণ হওয়ার কথা। কোনটা করণ হওয়ার কথা লিটন? ওকে, তাহলে বুঝেছেন তাই না? ঠিক আছে, এখন তাহলে আমরা চলে আসি, আমাদের একটা বাদ আছে, সেটা হচ্ছে 3 নম্বরটা, তোমার দেখা পেলাম না। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, ব্যক্তির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে যদি ব্যক্তি মাত্র সেটা কর্তৃ অথবা কর্ম হবে। ব্যক্তি মানে সেটা কি হবে? কর্তৃ অথবা কর্ম। ব্যক্তি মানে সেটা কর্তৃ অথবা কর্ম। খেয়াল করে দেখেন, ব্যক্তি মানে কর্তৃ অথবা কর্ম, সেক্ষেত্রে কাজ করলে কর্তৃ আর কাজ না করলে কর্ম। ব্যক্তি মানে কর্তৃ অথবা কর্ম, কাজ করলে কর্তৃ, কাজ না করলে কর্ম। ব্যক্তি মানে কর্তৃ অথবা কর্ম, কাজ করলে কর্তৃ, না করলে কর্ম। ভালো করে খেয়াল করে দেখেন, তোমার দেখা পেলাম না, একটা জিনিস দেখেন, তোমার দেখা পেলাম না, এখানে যে তোমার একজন ব্যক্তি না? তোমার একজন ব্যক্তি, যেহেতু তোমার একজন ব্যক্তি তার মানে অবশ্যই এটা কর্তৃ অথবা কর্ম হবে। এখন খেয়াল করে দেখেন, তোমার দেখা পেলাম না, এখানে তুমি কি কোনো কাজ করছে? তোমার দেখা পেলাম না কি আমি, কিন্তু তোমার দেখা পেলাম না, এখানে তুমি কি কোনো কাজ করলে? তুমি কোনো কাজ করছে না, যেহেতু কাজ করছে না তাহলে এটা কি হয়ে যাবে? কর্ম। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই। মনে করেন বললাম পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে এইটা, এই যে অনেকে এই কর্তৃক দেখে করণকারক মনে করেন, দ্বারা দিয়ে কর্তৃক থাকে করণকারক হয়, আমরা একটা কথা আছে না? কিন্তু দেখেন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, তো পুলিশ কি একজন ব্যক্তি, তাই না? পুলিশ একজন মানুষ, একজন ব্যক্তি। যেহেতু পুলিশ একজন ব্যক্তি মানে সেটা হয় কর্তৃ অথবা কর্ম। সেক্ষেত্রে দেখেন তো, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, পুলিশ কাজ করছে না? পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, তাহলে এখানে কাজটা কে করছে? পুলিশই তো কাজটা করছে, চোর ধরার কাজটা। তাহলে যেহেতু পুলিশ কাজ করছে সে কারণে কোন কারক হয়ে যাবে? কর্তৃ। কথা কি বুঝেছেন? তাহলে এই যে শেষের আমরা এই যে 7-4টা উদাহরণ শিখলাম, এই উদাহরণগুলো থেকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বস্তুও কর্তৃকারক হতে পারে যদি সে এমন ভাব দেখায় যে সে কোনো কাজ করছে। আবার ব্যক্তিও কর্তৃকারক নাও হতে পারে যদি সে কোনো কাজ না করে। ঠিক আছে, তাহলে বস্তুও কর্তৃকারক হতে পারে
যদি সে এমন ভাব দেখায় যে সে কোনো কাজ করছে, আর ব্যক্তি নিজেও কোনো কাজ মানে করতে নাও হতে পারে যদি সে নিজে কোনো কাজ না করে। ক্লিয়ার? এখন আপনারা একটু আমাকে বলেন, এই যে আমরা উদাহরণগুলো আজকে শিখলাম এগুলো সব বুঝেছেন কি না? এই উদাহরণগুলো সব বুঝতে পেরেছেন কি না একটু বলেন তো। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, এই মাসুম আপনি আমাকে এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছেন কেন? আবার দেখা হবে মানে কি? আমি তো এখন আরো 2টা উদাহরণ করাবো, এখন শেষ করিনি তো। আরো 2টা উদাহরণ, ওই 2টা না করালে আসলে কারো কমপ্লিট হবে না। 2টা উদাহরণ একটু করাই। হ্যাঁ দেখেন, একটা বললাম মতিনের ভাই বাড়ি যাবে, মতিনের ভাই বাড়ি যাবে। আরেকটা বলি রহিম এদিকে এসো। মতিনের ভাই বাড়ি যাবে, রহিম এদিকে এসো। ভালো করে খেয়াল করেন, মতিনের ভাই বাড়ি যাবে, প্রশ্ন হচ্ছে মতিনের কোন কারক? রহিম এদিকে এসো, রহিম কোন কারক? আমি এটা সমাধান করে দিচ্ছি, কারণ এখানে একটু প্যাচ আছে। যে মুক্তা বললো না প্যাচ লাগাচ্ছেন স্যার খুব, হ্যাঁ একটু প্যাচ আছে বলে প্যাচটা ছাড়াই দিই। মতিনের ভাই বাড়ি যাবে, নর্মালি দেখেন আপনি হয়তো মনে করবেন মতিন যেহেতু ব্যক্তি তার মানে অবশ্যই করছে অথবা কর্মকারক হবে। একটু আগে তো আমি বলেছি যে করছে অথবা কর্মকারক হবে, তাই না? কিন্তু এই জায়গাটা একটা জিনিস ভালো করে দেখেন তো, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে যাবে, তাই না? কোথায় যাবে? বাড়ি যাবে। কে যাবে? কে যাবে? মতিনের ভাই যাবে, তাই না? মতিনের ভাই যাবে। আচ্ছা মতিন কি যাবে? মতিন কিন্তু যাবে না, হয়তো মতিন জানেই না যে ভাই যাবে, ঠিক কিনা? তার মানে মতিনের ভাই বাড়ি যাবে, এখানে কোথায় যাবে? বাড়ি যাবে। কে যাবে? মতিনের ভাই যাবে, মতিন তো আর যাবে না। তার মানে এই যাওয়ার সাথে মতিনের কিন্তু কোনো সম্পর্ক নাই, এই যাওয়ার সাথে মতিনের কোনো সম্পর্ক নাই। আমরা কিন্তু শুরুতে একটা জিনিস বলেছিলাম যে ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে সে কারক হয় না, ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে কারক হয় না। তাহলে এটা কিন্তু কোনো কারক হবে না, যেহেতু ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এটা কিন্তু কোনো কারক হবে না। ঠিক আছে? অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে মতিনের ভাই বাড়ি যাবে, মতিনের কোন কারক? অপশন দিল কর্তৃকারক, কর্মকারক, করণকারক, কোনোটি নয়। আপনারা হয়তো মেরে দিলেন কর্তৃকারক বা কর্মকারক, ওই কোনোটি নয়। এই অপশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে ভেবে দেখতে হবে। তাহলে মতিনের ভাই বাড়ি যাবে, এখানে মতিন কিন্তু কোনো কারক না। কেন কারক না? কারণ ক্রিয়ার সাথে ওর কোনো সম্পর্ক নাই। এখন এই যে কারক না, এর কিন্তু আলাদা একটা নাম আছে। দেখেন এই মতিনের সম্পর্ক কার সাথে? কার ভাই? মতিনের ভাই। কার ভাই? মতিনের ভাই। তার মানে দেখেন এই পদটার ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু অন্য আরেকটা পদের সাথে সম্পর্ক আছে। এরকম যে সকল পদের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্য পদের সাথে সম্পর্ক থাকে সেইগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। কি বলা হয়? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কারক নয়, কারণ ক্রিয়ার সাথে এর কোনো সম্পর্ক থাকে না। তবে এক্ষেত্রে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই যেটা নতুন ভার্সন, সেখানে কিন্তু এটাকে আবার সম্বন্ধ পদ না বলে সম্বন্ধ কারক বলেছে। তবে পরীক্ষায় সাধারণভাবে এটা সম্বন্ধ পদ হিসেবে পরীক্ষা আসার কথা। ঠিক আছে? আবার দেখেন রহিম এদিকে এসো, এই যে রহিম, খেয়াল করে দেখেন এটা একটা ব্যক্তি, কিন্তু দেখেন আমি যখন বলছি রহিম এদিকে এসো, তার মানে রহিম বলে কাউকে ডাকছি, তাই না? রহিম নাম ধরে কাউকে ডাকছি। একটা জিনিস মনে রাখবেন, যেই নাম ধরে বা যা বলে ডাকা হয় সেটা সম্বোধন পদ। যে নাম ধরে ডাকা হয় সেটা কোন পদ? সম্বোধন পদ। যে নাম ধরে ডাকা হয় সেটা কোন পদ? সম্বোধন পদ। সম্বোধন পদও কারক নয়। ঠিক আছে? সম্বোধন নয় ডাকা বা আহ্বান করা। তাহলে যদি প্রশ্ন আসে কোন পদ কারক নয়? 2টা পদ, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারক নয়। কেন কারক নয়? কারণ ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। আমি আরো একবার বলে দিই লাস্ট, সেটা হচ্ছে মনে রাখবেন যে সকল পদের ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না কিন্তু অন্য আরেকটা পদের সাথে সম্পর্ক থাকে সেগুলোকে সম্বন্ধ পদ বলে। আর যেই নাম ধরে ডাকা হয় সেটাকে বলা হয় সম্বোধন পদ। সম্বন্ধ এবং সম্বোধন পদ 2টার একটাও কিন্তু কারক না, কারণ ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। তাহলে এখন আমরা যদি বলি সোনা পাখি তুমি কি ভাত খেয়েছো? সোনা পাখি তুমি কি ভাত খেয়েছো? তাহলে এই যে সোনা পাখি বলে ডাকলাম, নাম ধরে ডাকলাম একটা, সেই কারণে ডাকলাম বলে ওটা সম্বোধন পদ। আচ্ছা শীতকালে পাতা ঝরে, পাতা কর্ম কেন? কি ঝরে শীতকালে? শীতকালে কি ঝরে? পাতা ঝরে। তো তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়? আমি তো এটা সবাই জানি, তাই না? কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয় সবাই জানি না? শীতকালে পাতা ঝরে, কি ঝরে? পাতা ঝরে। কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়? সেই কারণে কর্মকারক সাম্যী। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি এখন আপনার একটা ওকে। আচ্ছা ঝড়ার কাজ পাতা করছে না, না না না, যদি এখানে ওই শীতকালে শব্দটা এখানে একটু ঝামেলা বাঁধিয়ে দিয়েছে।
শীতকালে পাতা ঝরে এই কথা বলার অর্থ হচ্ছে যে শীতকালের কারণে ওখানে পাতাটা ঝরছে, এখানে পাতা সরাসরি নিজে কোনো কাজ করছে এরকম কোনো ভাব প্রকাশিত হচ্ছে না। ঠিক আছে, আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই নিয়মটাতে বলা হয়েছে যে কর্ম কর্তার স্থানে বসবে। কর্ম কোথায় বসবে? কর্তার স্থানে। কর্তার স্থানটা কোথায়? বাক্যের শুরুতে। কর্তার স্থান আছে বাক্যের শুরুতে, কর্তার সময় বাক্যের শুরুতে বসে। কথা ক্লিয়ার? কিন্তু শীতকালে পাতা ঝরে এখানে কিন্তু পাতা অবশ্যই কর্তার স্থানে বসেনি, বাক্যের শুরুতে বসেনি, সেই কারণে পাতা এটা কর্মই থাকবে। কিন্তু এখানে যদি আমি কিছুই না দিতাম, শুধু দিতাম পাতা ঝরে বা পাতা ঝরছে বা পাতা ঝরেছে, তাহলে পাতা কর্তৃকারক হয়ে যেত। ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা ভর্তি হতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে নেবেন আমাদের সাথে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।